আমার পেটের বাচ্চাটা অফির। তুই কি পাগল হয়ে গেছিস? কি বলছিস কি তুই? অফি, তুই কেন অস্বীকার করছিস? আর তুই তো বলেছিলি তুই আমাকে বিয়ে করবি, তাহলে এখন কেন এমন কথা বলছিস? আমি তানিয়ার কথা আরো বেশি অবাক হয়ে গেলাম। না, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। দেখ তানিয়া, একদম মিথ্যা বলবি না। তোকে আমি কবে বলেছি যে আমি তোকে বিয়ে করব? তোকে তো সবসময় বোনের নজরে দেখেছি, তাহলে তুই কেন আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছিস? এবার আব্বু আর কোনো কথা না শুনে আমার কাছে এসে আমার গায়ে সজোরে চড় দেয়, যার কারণে আমি তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যাই। আমার ঠোঁটের কোণা ফেটে রক্ত ঝরঝরে পড়তে শুরু করলো। কারো কোনো ভুরুক্ষেপই নেই সেদিকে। সবাই আমার দিকে ঘৃণা দৃষ্টিতে তাকিয়ে আছে। এদিকে আব্বু আমাকে লাঠি দিয়ে মারতে লাগলো। কেউ এগুতে আসলো না আটকানোর জন্য। আজ আমি নিজের মায়ের চোখেও আমার জন্য ঘৃণা দেখেছি। আমি কোনোরকম উঠে দাঁড়িয়ে ভাইয়া ও ভাবির কাছে গেলাম আর বললাম, ভাইয়া বিশ্বাস কর, আমি এই কাজ করিনি, তোদের বুঝতে ভুল হচ্ছে। ভাই আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ভাবিও মুখ ঘুরিয়ে নিল। একে একে সবার কাছে গেলাম, কেউ আমার কথা বিশ্বাস করছে না। সবশেষে মায়ের কাছে গেলাম, এই আশায় যিনি আমার জন্মদাত্রী মা, উনি হয়তো আমার কথা বিশ্বাস করবে। মায়ের কাছে গিয়ে বললাম, আম্মু বিশ্বাস করো, তানিয়া যা বলছে সবই মিথ্যা। আমি তার সাথে কিছুই করিনি। তানিয়া যা বলছে সব আমাকে ফাঁসানোর জন্য বলছে। তানিয়া কেন মিথ্যা বলবে? আর কেনই বা তো অকারণে ফাঁসাতে চাইবে? আর কোনো মেয়েই চায় না তার ইজ্জতে মিথ্যা অপবাদ করতে। আর ডাক্তারের রিপোর্টগুলো কি ভুল? কি বলছো কি তুমি মা এগুলো? তুমি আমার কথা বিশ্বাস করছো না? না, আমি তোর কথা বিশ্বাস করি না। কোনো মেয়েই চায় না তার মান সম্মান নিয়ে মিথ্যা বলতে। অবশেষে আমার শেষ আশাটাও নিভে গেল। কাকে বিশ্বাস করাবো আমি, যেখানে নিজের মা আমাকে বিশ্বাস করছে না? আর সেখানে আমি আর কাকে বোঝাবো? ঠিক তখনই বাবা বলে উঠলো, সি, ঘৃণা হচ্ছে। তোমার মতো কুলাঙ্গার ছেলেকে খাইয়ে পড়িয়ে মানুষ করেছি। মানুষ কি বলছে, জানোয়ার তৈরি করেছি একটা, যে নিজের পরিবারের মেয়ের সাথে। সি বলতেও ঘৃণা হচ্ছে। বাবা বলেই আমার শরীরে ইচ্ছে মতো আঘাত করে যাচ্ছে। আমি শুধু নীরব চোখের পানি ছেড়ে তা হজম করে যাচ্ছি। অনেকক্ষণ পর ক্লান্ত হয়ে গেলে তিনি থেমে যান। আমিও ফ্লোরে শুয়ে পড়ে চিত হয়ে। আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে আর শরীর দিয়ে রক্ত। তবুও সেদিকে কারো কোনো খেয়ালই নেই। কিছুক্ষণ পর ফুবু আবার তানিয়াকে মারতে থাকেন আর বলেন, কি কারণে যে তোর মতো মেয়েকে জন্ম দিয়েছিলাম? আগে যদি জানতাম তাহলে তোকে পেটের ভিতরেই মেরে ফেলতাম। তাহলে হয়তো আজ এই দিনটা দেখতে হতো না। সবাই ফুপুকে থামানোর চেষ্টা করছে। আমি শুধু ভাবছি, বাহ, তানিয়ার জন্য এরকম নিয়ম আর আমার জন্য আরেক নিয়ম। তানিয়া সবার আদরের আর আমি এবারে কেউই না। তুই কেন এমন কাজ করতে গেলি? পরিবারের মান সম্মানের কথা একবারও ভাবলি না? আমাকে এই কাজ করতে বাধ্য করা হয়েছিল। যদি না করতাম তাহলে সে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। তানিয়ার কথা শুনে আরো বেশি রেগে গেল আমার উপর। তারপর ভাই এসে আমার বুকে সজোরে লাথি মারে। আমার বুকের হাড়গুলো যেন ভেঙে ভিতরে ঢুকে যাচ্ছিল। লাথি দেওয়ার ফলে আমার মুখ দিয়ে রক্ত উঠে যায়। তখন ভাইয়া বলে, তোকে আমার ভাই বলতে লজ্জা করছে? তোর মতো কুলাঙ্গার ছেলে আমার ভাই হতে পারে না। আজ থেকে আমি মনে করব আমার কোনো ভাই নেই, আমার ভাই মরে গেছে। ভাইয়া বলেই চলে যায়। আমি শুধু ভাবছি, কেন তানিয়া, কেন কেন তো আমার সাথে এমনটা করলি? তুই কেন আমার পরিবারের মানুষগুলোকে আমার কাছ থেকে এত দূরে ঠেলে দিলি? যারা আমাকে নিয়ে এত গর্ব করতো, তারা আমাকে এখন ঘৃণা করছে। ব্যথার চোটে সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। তারপর আর কিছুই মনে নেই। যখন চোখ খুলি তখন দেখি আমি আমার ঘরে, কিন্তু অন্ধকার কেন? হয়তো বাল্ব চালানো নেই। তাই উঠে দাঁড়িয়ে বাল্ব চালানোর চেষ্টা করলাম, কিন্তু পারছি না। পায়ে সেই শক্তিটুকুও নেই। এক পা দুপা করে দেয়ালের কাছে পৌঁছালাম। ঠিক তখনই যেন কিছু একটা শুনতে পেলাম দেয়ালের ওপার থেকে। তোমার ছেলে আমার মেয়ের এত বড় সর্বনাশ করলো, আর তুমি তাকে শুধুই মারলে? ভেবে দেখো তো, শুধু তাকে মারলেই কি আমার মেয়ের মান সম্মান ফিরে আসবে? একবার ভেবে দেখো তো, যদি বাইরের সবাই এই বিষয় নিয়ে জানতে পারে তাহলে কি হবে? আর তানিয়ার পেটের বাচ্চাটা তো অভির, তাই না? তুই কি বলতে চাচ্ছিস, ভালোভাবে বল। ভাইয়া, আমি কি বলতে চাচ্ছি হয়তো তুমি বুঝতে পেরেছো। আমি চাই অভির সাথে তানিয়ার বিয়ে দিতে। ফুপুর কথা শুনে যেন মাথায় আচমকা বাজ পড়ে শুরু করলো। কি বলছে কি ফুপু? তানিয়াকে আমি আগে থেকে পছন্দ করি না, কারণ তার মতো খারাপ চরিত্রের মেয়েও দেখিনি। আগে থেকে তার প্রতি অনেক ঘৃণা কাজ করছিল। আর কালকের ঘটনার পর তো তার প্রতি আমার ঘৃণাটা কয়েক গুণ বেড়ে গেল। আমি ভালো করে জানি তার গর্ভের বাচ্চার বাবা আমি না। হয়তো কোনো বয়ফ্রেন্ডের সাথে এমন কাজ করেছে, কারণ তার বয়ফ্রেন্ডের তো অভাব নেই। আর সে বয়ফ্রেন্ডের সাথে খারাপ কাজ করতে দ্বিধাবোধ করবে না। আর কোনোদিনও তার কাছে ফিরতাম না। কিন্তু আমার বুঝে আসছে না
কেন তানিয়া আমাকে ফাঁসাতে চাইছে? তার তো কোনো ক্ষতি করিনি আমি। কথাগুলো ভাবতে ভাবতে বাবার গলা শুনতে পেলাম। হ্যাঁ সেলিনা, তুই ঠিকই বলেছিস। এটা বাইরে জানাজানি হলে আমাদের মান সম্মান একেবারে ধুলাই মিশে যাবে, তা আমি চাই না। ঠিক আছে, তানিয়ার সাথে অপির বিয়ের ব্যবস্থা করতেছি কালকেই। বাবার কথা শুনে আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, না, আমি এই বিয়ে কিছুতেই করব না, তাও আবার এমন একটা দুশ্চরিত্র মেয়ের সাথে। না, আমি যে করেই হোক এখান থেকে অনেক দূরে চলে যেতে হবে আমাকে। এখন যদি কাউকে বোঝাতে চাই তাহলে কেউই বুঝবে না, তাই অন্য কোথাও চলে যায় ভালো হবে। কিন্তু কোথায় যাব আমি? আমার আত্মীয় স্বজনের ওখানে গেলে তো আবার ঠিক নিয়ে আসবে ওরা। তাছাড়া আমার তো কোনো বন্ধুও নেই যে তার কাছে যাব। কিন্তু যেখানেই যাই যেতেই হবে, না হলে জীবনে চরম দুর্ভোগ নেমে আসবে। ভাবছি আজকে চলে যাব অন্য কোথাও, কোনো এক অচেনা অজানা শহরে, যেখানে নিজের বাবা নিজের ছেলেকে বিশ্বাস করে না, যেখানে নিজের ভাই এমনকি নিজের জন্মদাত্রী মা তার ছেলেকে বিশ্বাস করে না। সেখানে থেকে কি লাভ? চলে যাব অনেক দূরে। 2টা চিঠি লিখলাম সবাইকে নিয়ে, যেখানে আমার মনের কথা, সকল অভিযোগের কথা লিখে রাখলাম। তারপর সেগুলো টেবিলের উপর রেখে নিজের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো একটি ছোট্ট ব্যাগে নিয়ে নিলাম। শেষবারের মতো বাবা মার মুখটি দেখতে খুব ইচ্ছে হলো, তাই দেখার জন্য দরজার কাছে গেলাম। দরজা খুলে দেখি ঘুমায় তারা, তাই বেশি অসুবিধা হলো না। আহা, নিজের ছেলেকে এই অবস্থা করে কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে তারা। যাই হোক, আর বেশি না করে ছোট্ট ব্যাগটি নিয়ে বেরিয়ে পড়লাম। শরীরটাও চলছে না, কালকে মার খেয়ে শরীরটা যেন অবশ হয়ে আছে, তার উপর কিছু খেতেও পাইনি। কিন্তু পেটে কিছু না পড়লে যে শরীর চলছে না। রাতের আবছা আলোয় দূরে কিছু দেখতে পাচ্ছি মনে হচ্ছে। হ্যাঁ, একটা মসজিদ দেখতে পাচ্ছি। সেখান থেকে কিছুটা পানি খেয়ে নিলাম। বেশ শান্তি লাগছে। কিন্তু পানি খেয়ে কি আর পেট ভরে? দূরে একটা ট্রাক দেখতে পেলাম, থেমে আছে, হয়তো ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। এই তো সুযোগ, এই ট্রাকটাতে উঠতে পারলে হয়তো অনেক দূর কোনো জায়গায় চলে যেতে পারবো। কিন্তু উঠবো কিভাবে? শরীরে যে শক্তি বলতে কিছুই নেই। কিন্তু যে করে হোক আমাকে উঠতে হবেই। অনেক কষ্টে ট্রাকটিতে উঠতে সক্ষম হলাম। কিছুক্ষণ পর ট্রাকটি ছেড়ে দিল। ড্রাইভারের গন্তব্য থাকলেও আমার কোনো গন্তব্য নেই। কোথায় নামবো কিছুই জানি না। আস্তে আস্তে ট্রাকটি চলতে শুরু করলো। কোথায় যাব, কি করব, কিছুই ভাবতে পারছি না। চোখের পানিগুলো যেন ঝর্ণার স্রোত দ্বারার মতো বেয়ে পড়ছে। প্রায় কয়েক ঘন্টা চলার পর হঠাৎ করে ট্রাকটি থেমে গেল। আমি বিষয়টা বোঝার চেষ্টা করলাম। কিছু ফাটল দিয়ে উকি মেরে দেখি কোনো হোটেল বা ধাবা হয়তো এটা। ড্রাইভার হেল্পার মিলে এখানে খাবার খাবে। আমি ভাবছি এখন তো অনেক দূরে চলে এলাম, এখন না হয় নেমে পড়ি। যেই ভাবা সেই কাজ। ট্রাক থেকে নেমে আমার ডান দিকে রওনা দিলাম। জানি না সেদিকে কি আছে। এখনো ভোর হয়নি, আনুমানিক রাত 3টা 3:30 বাজে হয়তো। তবে আমি শিওর না। যত দূরে যাচ্ছি ততই যেন মনে হচ্ছে অন্ধকারটা বেশি গাঢ় হচ্ছে। আচ্ছা, আমি কি ঠিক পথে যাচ্ছি নাকি ভুল পথে? এমনি শরীরে যন্ত্রণায় হাঁটতে পারছি না, তার মধ্যে এই ঘনঘটে অন্ধকার লতাপাতা। এই অন্ধকার আর ঝোপঝাড়ের মধ্য দিয়ে অনেকখানি পথ চলে এলাম। তারপর কিছু দূর যেতেই মনে হলো একটি আশার আলো খুঁজে পেলাম। কিছু চিকচিক করছে, হয়তো পানি হবে। কিছুটা চাঁদের আলো পানির উপর পড়ে পানি চিকচিক করছে। যাক, অবশেষে মনে হয় ঘন ঝোপঝাড় থেকে বের হতে পারলাম, তাও আবার নিরাপদে। নদীর কিনারা ধরে হাঁটতে লাগলাম। কিন্তু হঠাৎ করে কি একটার সাথে আমার মাথায় প্রচণ্ড জোরে আঘাত লাগে। আমি হাত দিয়ে বুঝতে পারি আমার মাথা দিয়ে অনেক রক্ত বের হচ্ছে। এমনিতেই আমার মাথায় মারা হয়েছিল, আর সেই জায়গাতেই লেগেছে, যার জন্য প্রচণ্ড কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে। কিছুক্ষণ পরে ব্যথা এত তীব্র হয় যে জ্ঞান হারিয়ে ফেলেছি। তারপর আমার আর কিছুই মনে নেই। যখন চোখ খুলি তখন দেখি আমাকে একটা ছোট্ট কুঁড়ে ঘরের ভিতরে আশ্রয় দেওয়া হয়েছে। কিন্তু আমি ভাবছি কালকে রাতে ঘটনাটি ঘটে যাওয়ার পর আমাকে এখানে কে নিয়ে এসেছে। মাথার ব্যথা কিছুটা কমেছে। মাথায় হাত দিয়ে দেখছি কিছু একটা বেঁধে আমার মাথায় লাগিয়ে দেওয়া হয়েছে। তার উপরে কাপড় দিয়ে সুন্দর করে বেঁধে দিয়েছে। কিন্তু এই কাজটা করলো কে? আমার চোখ গেল দরজার দিকে। দরজাটা বেশ ছোট। দরজার বাইরে থেকে মনে হলো কোনো এক মেয়ে যেন বারবার আমার দিকে উকি মারছে। আমি ঠিকভাবে খেয়াল করলাম না। আমি এভাবেই শুয়ে থাকলাম কিছুক্ষণ পর একটি বৃদ্ধ লোক এলো দেখতে। স্বাস্থ্যবান, মুখ ভর্তি দাড়ি, চুল আর দাড়িগুলো কেমন যেন সাদা হয়ে গেছে, তবে পুরোপুরি তাকে বৃদ্ধ বলা চলে না। যাক, তাহলে ঘুম ভেঙেছে তোমার। এখন কি সমস্যা হচ্ছে? না, আমার কোনো সমস্যা হচ্ছে না। আপনি কে, আর আমি বা এখানে কি করে এলাম? সেসব নয় পরে বলবো, তুমি আগে ঠিকমতো সুস্থ হয়ে নাও। তারপর তিনি বাইরে চলে গেলেন এবং কাকে যেন খাবার দিতে বললেন। তারপর কিছুক্ষণ পর একটা মেয়ে এলো। আরে, এ তো সেই মেয়ে যে এতক্ষণ দরজার বাইরে উকি মারতেছিল। মুখটা দেখা যাচ্ছে না, ওড়না দিয়ে পুরো মুখমণ্ডল ঢাকা, শুধু চোখ বাদে। তারপর মেয়েটি খাবারগুলো দিয়ে আবার চলে গেল। তারপর আবার বৃদ্ধ লোকটি আমার কাছে এলো। আমার গরিব ঘরে এর থেকে ভালো খাবার নেই বাবা,
কিছু মনে না করলে এগুলোই খেয়ে নাও। আরে কি বলছেন এগুলো? সমস্যা নেই, আমি এগুলোই খেয়ে নিতে পারবো। খাবারগুলো দেখে আর অপেক্ষা করতে পারলাম না, খেতে শুরু করলাম। যদিও খাবারগুলো খুবই সস্তা, তবু এগুলো আমি তৃপ্তি করে খেলাম। আর খাবারটা অসাধারণ ছিল, কেড়ে দিয়েছে তা বলতে পারলাম না। অনেক ক্ষুধার্ত ছিলাম, খাবারগুলো পেয়ে কতটা খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না। ধন্যবাদ চাচা আপনাকে। আর এতে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই। তুমি হলে বর্তমানে এ বাড়ির মেহমান, আর মেহমানদের যত্ন করা খুব বড় মহৎ কাজ। বাবা, কিছু মনে না করলে আমি এখন আসি, আমাকে মাছ ধরতে যেতে হবে। জি সমস্যা নেই, আপনি যেতে পারেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আমার মেয়েটাকে বলতে পারো। আচ্ছা। তারপর চাচা চলে গেল। হয়তো তিনি জেলে, তার মাছ ধরে সংসার চলে। শুয়ে থাকতে ভালো লাগছে না, তাই উঠে দাঁড়িয়ে একটু জানালার দিকে এলাম। এখান থেকে নদীটা বেশ সুন্দর লাগছে, যা বলে বোঝানো যাবে না। নদীর ধার দিয়ে অনেক কাশফুল, যেন মনে হচ্ছে কোনো কাশফুলের বাগানে চলে আসলাম। এমন মনোরম দৃশ্য দেখে যে আমার মনটা ভালো হয়ে গেল। কিছুক্ষণ পর মেয়েটি হাতে করে কি যেন একটা নিয়ে গেল, তারপর আমাকে নরম সুরে বলল, এইটা খেয়ে নিন। এটা খেয়ে নিলে আপনার ক্ষত স্থানগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তারপর মেয়েটির কথা মতো সে ওষুধটা খেয়ে নিলাম, কোনো এক গাছরা ওষুধ। তখন মেয়েটিও সেখানে ঠায় দাঁড়িয়েছিল। আমরা কেউ কথা বলছিলাম না। নীরবতা ভেঙে মেয়েটিই বলল, আপনার নাম কি? অভি ইসলাম আসিফ। বাহ, খুব সুন্দর নাম তো। আমার নাম আয়েশা সিদ্দিকা। আপনার নামটা বেশ সুন্দর। আচ্ছা, একটা প্রশ্ন করতে পারি, যদি কিছু মনে না করেন তো? জি বলুন, এতে মনে করার কি আছে? না মানে চাচি, অর্থাৎ আপনার মা কোথায় থাকে? তাকে তো দেখতে পাচ্ছি না। আমি শুধু আপনাকে আর আপনার বাবাকে দেখলাম, আর আপনার কোনো ভাই বোনও নেই। না, আমার কোনো ভাই বোন নেই, আমি একা। কিন্তু মা। আয়শা তার মায়ের কথা বলতে গিয়ে থেমে যায়, তার গলাটা যেন আটকে যায়। আমি লক্ষ্য করলাম মেয়েটির চোখ দিয়ে পানি ঝরছে। হে আল্লাহ, আমি প্রশ্নটা করে তার মনে কষ্ট দিলাম না তো? সরি, আমি ইচ্ছে করে আপনাকে কষ্ট দিতে চাইনি। আপনি যদি না চান তাহলে থাক, আপনার মায়ের কথা বলতে হবে না। না না, ঠিক আছে, সমস্যা নেই। আসলে আমার মা হারিয়ে যান যখন আমি ছোট ছিলাম। তখন আমার বাবা, আমি এবং এলাকার কিছু লোকজন মিলে অনেক চেষ্টা করেছিলাম আমার মাকে খুঁজে পেতে, কিন্তু কোথাও পাইনি। বেশ অনেক কয়েকটা বছর খোঁজাখুঁজি করা হয়েছে, কিন্তু পরবর্তীতে বাবা হাল ছেড়ে দেন। অনেক কান্নাকাটি করেছিলাম, খোঁজ করেছিলাম, কিন্তু কোথাও পাইনি। আর জানেন, আমার মা সেই সময় গর্ভবতী ছিল, তার পেটে বাচ্চা ছিল। আমার কি পরিমাণ কষ্ট হয়েছিল বলে বোঝাতে পারবো না আপনাকে। আল্লাহর কাছে শুধু এটাই প্রার্থনা করি, তারা যেখানেই থাকে ভালো থাকে যেন। আমি জানি না আমার ভাই নাকি বোন হয়েছে, আল্লাহ তাআলা তাকেও যেন সুস্থ রাখে, এই প্রার্থনাই করি। আয়শা নামের মেয়েটির কথা শুনে আমার চোখ দিয়ে টপ টপ করে কয়েক বিন্দু পানি পড়তে শুরু করলো। কী পরিমাণ কষ্ট আর হারানোর ব্যথা নিয়ে তারা জীবনযাপন করছে তা বলে বোঝানো যাবে না। এখানে থাকার বেশ কয়েকদিন পর আমি সুস্থ হয়ে উঠলাম। বাবা, তোমাকে কিছু প্রশ্ন করতে পারি, যদি কিছু না মনে করো? আরে আমার এতে মনে করার কি আছে, বলুন কি বলবেন। আসলে তুমি কে? তোমার বাড়ি কোথায়? আর তুমি সেদিন এখানে অজ্ঞান হয়ে কেনই বা পড়েছিলে? সেসব কিছু তো আমরা কিছুই জানতে পারলাম না। যদি মনে না করো তাহলে আমরা কি শুনতে পারি? হ্যাঁ অবশ্যই বলবো আপনাদেরকে, এতে মনে করার কিছু নেই। তারপর সেই দিনের ঘটনা থেকে শুরু করে কিভাবে কেন এখানে আসলাম সব চাচা ও আয়েশাকে বললাম। আমার জীবনের গল্পটা বলতে বলতে কখন জানি আমার চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে তা আমি জানি না, কিন্তু তাদের দিকে লক্ষ্য করে দেখলাম তারাও কাঁদছে। একটা মেয়ে কিভাবে একটা ছেলেকে এত বড় অপবাদ দিতে পারে? তা আমি জানি না, সে আমার সাথে কেন এমন করলো তা আমার অজানা। তাকে সব সময় বোনের মতোই দেখে এসেছি, তবে আমি এই সত্যের উদ্ঘাটন করবই। আচ্ছা চাচা, এখান থেকে শহর কত দূর? এখান থেকে বাসে গেলে ঘন্টা কয়েক লাগে। কিন্তু কেন, তুমি শহরে যেয়ে কি করবে? আমি সেখানে গিয়ে চাকরি করতে চাই। কেন বাবা, তোমার কি এখানে থাকতে অসুবিধা হচ্ছে? না, কোনো অসুবিধা হচ্ছে না। আপনারা তো আমার সম্বন্ধে খেয়ালই রেখেছেন, আপনাদের কাছে আমি অনেক ঋণী। কিন্তু আমি চাই না এভাবে আপনাদের পাশে বসে বসে খেতে, এটা আমার কাছে লজ্জার বিষয়, তাছাড়া কিছুই না। তাছাড়া আপনারা কতদিন হলো যে আমাকে চেনেন, আর সবাই খারাপ ভাবে যে অচানা একটা ছেলে আপনার বাড়িতে আছে। এসব নিয়ে চিন্তা করো না, এগুলো আমি সামলে নেব, তুমি এখানে থেকে যাও। দুঃখিত, আমাকে মাফ করবেন আপনার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি এখানে থাকতে পারবো না। হয়তো সবাই যা বলবে তা হয়তো আপনি আয়েশা মুখ বুজে সহ্য করতে পারবেন, কিন্তু আমি পারবো না। আর আমার বিবেক এখানে থাকতে সায় দিচ্ছে না, আমাকে মাফ করে দিবেন। পরের দিন জীবিকার উদ্দেশ্যে শহরের দিকে রওনা দিলাম। কিছু তো একটা করতেই হবে, নিজেকে তো ঠিকমতো চলতে হবে।
আমি যখন বিদায় নিই তখন আয়েশার মন খুব খারাপ ছিল। বাড়িতে সবসময় একা থাকে। এতদিন আমি ছিলাম, আমার সাথে বেশ বন্ধুত্ব সৃষ্টি হয়ে গেছিল আয়েশা। আপনারা কেউ কষ্ট পাবেন না। আপনাদের সাথে মাঝে মাঝে দেখা করতে আমি এখানে আবার আসবো। হাজার হলেও আপনারা আমার জীবন বাঁচিয়েছেন। একজন অপরিচিত ছেলেকে এখানে থাকতে দিয়েছেন, তার জন্য আপনাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আপনি দেখে শুনে কাজ করবেন, নিজের খেয়াল রাখবেন, খাওয়া দাওয়াটা ঠিক করে করবেন। জি অবশ্যই, আসি তাহলে। তারপর চাচার নিজস্ব নৌকা ছিল, সেটা দিয়ে আমাকে এই নদীটা পার করে দিলেন। আয়েশা সেখানে দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে আছে, যতদূর আমাকে দেখা যাচ্ছে। আয়েশাকে ছেড়ে আসতে আমারও কেমন জানি কষ্ট লাগছে। কোনো মেয়ের সাথে কোনোদিন ঠিকভাবে কথা বলিনি, আর আয়েশার সাথে যেভাবে কথা বলেছি মনে হলো যেন সে আমার কত পরিচিত। আয়েশাই সর্বপ্রথম সেই মেয়ে যার সাথে আমি মন খুলে কথা বললাম। তারপর চাচা আমাকে তার নৌকা দিয়ে নদীটা পার করে দিলেন। তারপর চাচাকে বিদায় দিয়ে আমি চলে এলাম স্টেশনে। একটা টিকিট কাটলাম, যাব ঢাকায়। সেখানে গিয়ে কিছু একটা করতে হবে। আমার কাছে শুধু একটা ব্যাগ আছে, আর ব্যাগের ভিতরে কিছু জামা কাপড় আর প্রয়োজনীয় কাগজপত্র আছে। কিছুক্ষণ পর ট্রেন চলে আসে। আমি আমার জায়গায় গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর ট্রেনটি ছেড়ে দিল। বুকের ভিতর যেন কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, কেমন জানি খা খা করছে। বাড়ি থেকে চলে আসার পরে এমন অনুভূতিটা তেমন হয়নি, কিন্তু চাচার ওখান থেকে চলে আসার পর সেই অনুভূতিটা কেমন যেন তীব্রভাবে অনুভব করছি। কয়েক ঘন্টা জার্নির পর ঢাকায় এসে নামলাম। এখন শুধু একটি বাসা খোঁজার পালা, কিন্তু ঢাকা শহরে ব্যাচেলার ভাড়া সহজে কেউ দিতে চায় না। জানি না পাবো কিনা, একমাত্র আল্লাহই ভরসা। আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লাম বাসা খুঁজতে। প্রায় অনেক জায়গায় খোঁজাখুঁজির পর কোথাও পেলাম না। কোনো কোনো জায়গায় 3 মাসের ভাড়া অগ্রিম দিতে বলছে, কিন্তু আমার কাছে তো এত টাকা নেই। আবার কোনো জায়গায় 5 জনের ভাড়া যত টাকা হয় তত টাকা দিতে হবে, কিন্তু 1 মাসে এত টাকা ভাড়া দিলে রুম নেওয়া আমার পক্ষে সম্ভব না। কি করব ভেবে পাচ্ছিলাম না। বাসা খুঁজতে খুঁজতে প্রায় রাত হয়ে গেল। থাকার জায়গাটা পেলাম না। এদিকে খিদেতে আমার পেট চুইচুই করছে, তাই হোটেল থেকে কোনোরকম কিছু খেয়ে বেরিয়ে পড়লাম। কি করব এখন? আজকের রাতটা কোনোরকমভাবে কোথাও কাটিয়ে দিতে হবে। কিছু দূর হাঁটতে হাঁটতে একটা পার্ক দেখতে পেলাম। আমি সিদ্ধান্ত নিলাম আজকের রাতটা না হয় এখানেই কাটাই। আমার ব্যাগটা বালিশ বানিয়ে শুয়ে পড়লাম একটা বেঞ্চের ওপর। খোলা আকাশের দিকে তাকিয়ে আছি, তারায় জল জল করছে। আমি ভাবতে লাগলাম, যে ছেলেটি নরম বিছানায় না হলে ঘুমাতেই পারতো না, ভাগ্যের পরিহাসে সেই ছেলেটি আজকে খোলা আকাশের নিচে ঘুমোতে হচ্ছে। আসলে পরিস্থিতি সবাইকে সবকিছু মানিয়ে নিতে সাহায্য করে। আচ্ছা, বাড়ির সবাইকে আমাকে নিয়ে চিন্তা করছে, আমি কোথায় আছি, কিভাবে আছি, কি খেয়েছি। ওহ, আমি এসব কি ভাবছি? আমাকে নিয়ে চিন্তা করবে কেন? আমি তো তাদের খারাপ ছেলে, দুশ্চরিত্র ছেলে। হয়তো আমি বাড়ি থেকে চলে এসেছি, এতে তাদের ভালোই হয়েছে, আপদ দূর হয়েছে। কোনো মতে এই বেঞ্চটার উপর ঘুমিয়ে রাতটা কাটিয়ে দিলাম। সকালে আবার কিছু খেয়ে বেরিয়ে পড়লাম বাসা খুঁজতে। আল্লাহর রহমতে একটা বাসা পেয়ে গেলাম। অ্যাডভান্স 1 মাসের টাকা দেওয়া লাগতো। যাক, তাতে আমার সমস্যা নেই। অবশেষে একটা থাকার জায়গা তো পেলাম। এবার শুধু চাকরি খোঁজার পালা। সেদিন আর চাকরি খুঁজতে গেলাম না। রুমটা কোনোরকম পরিষ্কার করে ক্লান্ত লাগছিল। সারাদিন বাসা খোঁজাখুঁজির পর সেটা আবার পরিষ্কার করা 4টেখানি কথা নয়। পরের দিন চাকরি খোঁজার জন্য বেরিয়ে পড়লাম। যেহেতু অনার্স কমপ্লিট করেছি, আমার মনে হয় চাকরি হয়তো সহজে পেয়ে যাব, কিন্তু আমার ধারণাটা ভুল। এখনকার যুগে চাকরি পড়ালেখা বা যোগ্যতায় হয় না, এখন চাকরি হয় টাকা আর মামা খালু থাকলে। কিন্তু সেটা তো আর আমার পক্ষে দেওয়া সম্ভব না। 2-3 দিন ঘোরাঘুরির পর অবশ্যই চাকরি পেলাম। হয়তো বেতনটা একটু অল্প, তবে কোনো ব্যাপার না। আমি একা মানুষ, এই অল্প বেতনে চালিয়ে নিতে পারবো। তাছাড়া অফিস থেকে এসে তো বসে থাকি, তাই বাড়িওয়ালার কথা মতো তার ছোট্ট ছেলে ক্লাস 5-এ পড়ে, আর একটা মেয়ে এবার HSC দেবে, তাই পড়াতে বললো। তাই আর না করলাম না, চাকরির পাশাপাশি তাদের পড়ানো শুরু করলাম। এখন শুধু বাসা থেকে অফিস আর অফিস থেকে বাসা। অফিসে যেহেতু 8 ঘন্টা ডিউটি, তো বাসায় এসে রান্না বান্না করে তাদের দুজনকে সন্ধ্যাবেলা পড়াতে আসি। আস্তে আস্তে প্রায় 1 মাস কেটে গেল। প্রথম মাসে স্যালারি পেয়ে গেলাম। ভাবলাম আমার কাছে তো কোনো ফোন নেই, কারোর সাথে যোগাযোগ করতে পারি না, তাই একটা ছোটোখাটো বাটন ফোন কিনলাম। ভাবছি চাচা ও আয়েশার সাথে অনেকদিন ধরে কথা হয়নি, দেখাও হয়নি, আজকে একটু ফোন দিয়ে দেখি কি অবস্থা তাদের। যেহেতু আগে থেকে তাদের নাম্বার আমার কাছে ছিল, সেটা আমার ফোনে সেভ করে ফোন দিলাম। যতবারই ফোন দিয়েছি ততবারই বলছে নাম্বারটি এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, হয়তো ফোনটা বন্ধ করে রেখেছি। তাই আর ফোন দিলাম না। বেশ কয়েকদিন ট্রাই করলাম, তবুও বন্ধ পাচ্ছি। কিন্তু এমন হওয়ার তো কোনো কথা না, এতদিন ফোন বন্ধ কেন? আয়েশা বলেছিল তার ফোন কখনো বন্ধ থাকে না, কিন্তু এতদিন ফোন দিলাম তবুও দেখছি ফোন বন্ধ। ভাবছি তাদের কিছু হলো না তো? না না, এসব কি ভাবছি, তাদের কি হবে? তবুও যেন মোটে কিছুতেই সায় দিচ্ছে না। ভাবছি শুক্রবারে ছুটি আছে, সেদিনকে তাদের সাথে দেখা করে আসবো। শুক্রবার ছুটির দিন ছিল, তাই চলে গেলাম তাদের সাথে দেখা করতে।
অনেকদিন পর তাদের সাথে দেখা হবে ভেবে মনটা ভিতরে যেন কেমন প্রশান্তির হাওয়া দিচ্ছে। বেশ কয়েক ঘন্টা পর চলে এলাম চাচার এখানে। দরজায় বাড়ি দেওয়ার পর আমার সমবয়সী একটা ছেলে ঘর থেকে বের হয়ে এলো। কাকে চাই? হান্নান চাচা বাড়িতে নেই। হান্নানকে? হান্নান বলে কাউকে চিনি না। কি বলছেন কি এগুলো? এটা তো তারই বাড়ি। আপনার কোথাও ভুল হচ্ছে। এই বাড়িতে হান্নান বলে কোনো ভদ্রলোক থাকে না। আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, কারণ এটা হান্নান চাচারই বাড়ি। আমি প্রায় 1 মাস আগে এখানে বেশ কয়েকদিন থেকে গিয়েছিলাম। ও, আপনাকে তাহলে তার খোঁজ দিতে পারলাম না, কারণ আমরা এখানে নতুন এসেছি। কিছুদিন হলো এই বাড়িটা নিয়েছি একজনের থেকে। কার থেকে কিনেছেন সেটা আমাকে বলতে পারবেন? জি অবশ্যই, আসুন আমার সাথে। তারপর ছেলেটি আমাকে একজনের কাছে নিয়ে গেল। হান্নান চাচা কেন এমন কাজ করবে? এই জমি জায়গা বিক্রি করে কোথায় যাবে? এই যে ভদ্রলোক দেখতে পাচ্ছেন না, আমরা তার কাছ থেকে জমিটা কিনেছি। একজন বয়স্ক লোককে দেখি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে কষ্ট করার জন্য। না না, ঠিক আছে। তখন ছেলেটি চলে গেল। আমি সেই লোকটির দিকে এগিয়ে গেলাম তার সাথে কথা বলতে। হান্নান চাচা এবার কোথায়, আর তার জমি কেন এই লোকটি বিক্রি করলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে, আর এখানেই বা কি করে? তোমাকে তো এই গ্রামে কোনোদিন দেখি নেই। আমাকে আপনি দেখেননি। আমি আপনাকে কিছু প্রশ্ন করব, তার সঠিক উত্তর দেবেন। কি এমন প্রশ্ন? আচ্ছা বলো তো দেখি। হান্নান চাচা ওর তার মেয়ে কোথায়? কোন হান্নান? যার জমি কিছুদিন আগে আপনি কারো কাছে বিক্রি করেছেন। ও হান্নান, আমি তার কাছ থেকে অনেক টাকা পেতাম। সে তার জমিটা বন্ধক রেখে আমার কাছে টাকা ধার নিয়েছিল, কিন্তু নির্দিষ্ট সময়ে তা পরিশোধ করতে না পারায় জমিটা বিক্রি করে দিয়েছি। এমন একজন ভালো মানুষের সাথে আপনি এমন কাজ করতে পারলেন? আর কিছুদিন তো অপেক্ষা করতে পারতেন, তাই না? সেটা আমার ব্যক্তিগত ইচ্ছা। আচ্ছা তুমি কে বলো তো, আর তাদের হয়ে এতই সাফাই গাইছো কেন? লোকটির সাথে আরেকটা লোক ছিল, যে তার মাথায় ছাতা ধরেছিল, হয়তো তার চামচা হবে। সে বলে উঠল, হুজুর, এই ছেলেটাকে কেমন জানি চেনা চেনা লাগছে। ওর নাকি মনে হচ্ছে আমাকে ওই বাড়িতে দেখেছে। কি বলিস সব, তাই নাকি? তাহলে তুমি সেই ছেলে যার সঙ্গে হান্নানের মেয়ে ফষ্টি নষ্টি করেছিল? বলেই দুজনে হেসে উঠল। আমার মাথায় রাগ উঠে গেল। কি বলছে এসব তারা? দেখুন, যা বলছেন সাবধানে বলুন, নইলে খারাপ হয়ে যাবে বলে দিলাম। ওহো তাই নাকি? 100 বার বলবো। কত টাকা পেয়েছিলে বা কত টাকা দিয়েছিলে তাদের? ছিছি, তাহলে হান্নানের মেয়ে এসব কাজে পা বাড়ালো? আমাদের বলতে পারতে, আমরা ছিলাম তাই বলে বাইরে থেকে ছেলে এনে এ কাজ করলো। ছিছি। এবার আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। লোকটিকে, মানে গ্রামের মোড়ল, তাকে একটা ঘুষি মারলাম, যার কারণে তার 2টা দাঁত ভেঙে যায় আর নাক ফেটে যায়। রক্ত পড়তে শুরু করলো তার নাক ও মুখ দিয়ে। তাদের নামে যদি আর একটা খারাপ কথা বলিস, তাহলে তোর জিভ টেনে ছিঁড়ে দেব। আজকের কথাটা মনে রাখিস। না, একে মেরে আর কোনো কাজ নেই। আমাকে যে করেই হোক চাচার আয়েশাকে খুঁজে বের করতে হবে। কোথায় গেছে, কি করছে, কিচ্ছু জানি না। কোথায় খুঁজবো তাদের? আর কোনোদিন যদি তাদের নামে বাজে কথা বলিস, তাহলে তোর অবস্থা কি হবে তাই এবার বুঝতে পারবি। তারপর আমি সেখান থেকে চলে এলাম। আয়েশা ও চাচাকে খুঁজে বের করতে হবে। প্রায় সন্ধ্যা হয়ে গেল, তাই আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। আর কয়েক ঘন্টা পরেই পৌঁছে গেলাম। পরের দিন আমার অফিসে যেতে হবে। প্রত্যেকটি দিন আয়েশার ফোনে ফোন দেওয়ার ট্রাই করছি, কিন্তু যতবারই ফোন দিচ্ছি ততবারই বন্ধ বলছি। কি করব? আজ অফিস থেকে এসে বাড়িওয়ালার মেয়েকে ও ছেলেকে পড়াতে গেলাম। ভালো লাগছিল না, মনটা কেমন ভীষণ খারাপ। তাদের এখনো খুঁজে পাইনি, তবু আমাকে তাদের পড়াতেই হবে। ভাইয়া, আপনার কি কোনো সমস্যা হয়েছে? না মানে আপনাকে মন খারাপ দেখছি তো তাই। না, এমনি, আমার কিছু হয়নি, তোমরা পড়ো। না, কিছু তো একটা হয়েছে। যাই হোক ভাইয়া, আজকে না আমরা পড়বো না, প্লিজ আম্মুকে বলুন না আজকে আপনি পড়াবেন না। আচ্ছা ঠিক আছে, যদিও আজকে আমারও পড়াতে ইচ্ছে করছে না। তারপর বাড়িওয়ালা আন্টিকে বললাম, আন্টি আজকে ভালো লাগছে না, আমি পড়াবো না। তারপর আন্টি আমার কথায় সম্মতি জানালো। আমি রাত্রে শুয়ে শুয়ে ভাবছি তারা কোথায় যেতে পারে। আয়েশা তো বলেছিল তাদের পরিচিত বা আত্মীয় স্বজন কেউই নেই, তাহলে তারা কোথায় গেল? তাদের আমি সারা জীবনের জন্য হারিয়ে ফেললাম না তো? এদিকে আমি আয়েশা ও চাচাকে খোঁজা এখনো যতটুকু সম্ভব চালিয়ে যাচ্ছি। এদিকে আজকে বস আমাকে অফিসের কাছে এক জায়গায় পাঠালেন, কোম্পানির নিজস্ব গাড়িতেই তাই যাইতেছিলাম। কিন্তু মাঝপথে এসে একটা মেয়ে আমাদের গাড়ির সামনে ধাক্কা খায়। চাচা এটা কি করলেন? আমি ড্রাইভারকে বললাম। সে বলল সে নাকি ইচ্ছে করে করেনি, হঠাৎ করে এই মেয়েটি গাড়ির সামনে দৌড়ে এসে আচমকা লেগে যায়। আচ্ছা ভয় পাবেন না, চলুন গিয়ে দেখি কি অবস্থা।
বাইরে গিয়ে দেখি মেয়েটা রক্তাক্ত অবস্থায় গাড়ির সামনে পড়ে আছে। মুখটা ভালোভাবে দেখতে পারলাম না, নিচের দিকে ছিল। দেখে তো মনে হচ্ছে তেমন কিছু একটা ক্ষতি হয়নি, জ্ঞান হারিয়ে ফেলেছে হয়তো। তারপর ড্রাইভার চাচা মেয়েটাকে ঘোরাতে আমি আটকে উঠি। কি দেখছি এটা? না, এটা হতে পারে না, এটা তো আয়েশা। কিন্তু সেখানে কি করে এলো? চাচা, মেয়েটাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। আমার সাথে ধরুন, তাকে গাড়িতে তুলি, আর যত তাড়াতাড়ি সম্ভব একটা হাসপাতালে নিয়ে যেতে হবে। তারপর আয়েশাকে নিয়ে আমরা হাসপাতালের দিকে রওনা দিলাম। তারপর বসকে জানিয়ে দিলাম ঘটে যাওয়া ঘটনাটা। তারপর তিনি অফিসে অন্য লোক পাঠালেন মিটিং অ্যাটেন্ড হতে। বেশ কিছুক্ষণ পরে একটা হসপিটালে নিয়ে এলাম আয়েশাকে। তারপর কেবিনে নেওয়া হলো। কিছুক্ষণ পরে ডক্টর বের হয়ে বললেন, চিন্তার কোনো কারণ নেই, ওনার বড় কোনো ক্ষতি হয়নি, শুধু মাথাটা একটু ফেটে গেছে আর পায়ের হাড়টা একটু নড়ে গেছে। তবে আল্লাহর রহমতে আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর। যাক, অবশেষে নিশ্চিন্ত হলাম। আয়েশার বড় কিছু ক্ষতি হয়নি, আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া। অবশেষে আয়েশার দেখা তো পেলাম, কিন্তু চাচা কোথায়? তাকে তো দেখতে পেলাম না। আর সেভাবে ছুটে কোথায় যাচ্ছিল? কিছুক্ষণ পর আয়েশার কেবিন থেকে কিসের যেন চিৎকার চেঁচামেচির শব্দ আসছিল। গিয়ে দেখি আয়েশা কাঁদছে আর নার্সগুলোকে বলছে, প্লিজ আপনারা আমাকে যেতে দিন। আমার বাবা ভীষণ অসুস্থ, তাকে সুস্থ করতে হবে। আমি ছাড়া আমার বাবার কেউ নেই, আমাকে যেতেই হবে। প্লিজ আপনারা আটকাবেন না, আমাকে যেতে দিন। কিন্তু নার্স তাকে কোনো মতেই যেতে দিচ্ছে না, কারণ সে এখনো পুরোপুরি সুস্থ না, আর ডাক্তারের অনুমতি ছাড়া তারা যেতেও দিতে পারবে না। আমার যা কিছু হয়ে যাক, কিন্তু সমস্যা নেই। আমার বাবাকে সুস্থ করতে হবে, যার জন্য তার পাশে আমাকে থাকতে হবে। না হলে আমার বাবার কোনো বিপদ হয়ে যাবে। কি হয়েছে আয়েশা? কে অসুস্থ আর কারই বা বিপদ? আমাকে দেখে আয়েশা ভীষণ অবাক হয়ে যায়। তার মুখে যেন কিছুটা পাওয়ার হাসি ফুটে ওঠে। সে ভরসা করার মতো একজন মানুষকে পেয়ে গেছে। সে নিশ্চয়ই হসপিটাল থেকে তাকে বের করবে। আপনি এখানে? হ্যাঁ, আমি। কার বিপদ আমাকে খুলে বলুন। এবার আয়েশা আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল আর বলল, আমার বাবা ভীষণ অসুস্থ, তার জন্য কিছু খাবার ও ওষুধ জোগাড় করার জন্য এখান থেকে ওখানে দৌড়ে করছিলাম, কোথাও পাচ্ছিলাম না। আর কি করব ভেবে পাচ্ছিলাম না। কিন্তু হঠাৎ করে আমার একটি গাড়ির সাথে ধাক্কা লাগে। তারপরে আর কিছু মনে নেই। প্লিজ আপনি আমাকে এখান থেকে নিয়ে যান, আমি বাবার কাছে যাব, তার আমাকে খুব প্রয়োজন। দেখুন, আপনি অবস্থায় কিছুতে বাইরে যেতে পারবেন না। আপনার শরীরের অবস্থা খুবই খারাপ। আপনি ঠিকানা বলে দিন, আমি গিয়ে চাচাকে নিয়ে আসবো আর সুস্থ করে তুলবো। সত্যি বলছেন? আপনি যাবেন? হ্যাঁ, আমি যাব। তারপর আয়েশা তার বাবাকে নিয়ে কোথায় আছে তার ঠিকানাটা দিল। আমি আর ড্রাইভার চাচা চলে গেলাম সে ঠিকানায়। সেখানে একটা তাঁবু টানানো আছে, আর সেখান থেকে যেন কিছুর একটা শব্দ আসছে। বোঝার জন্য আরও কাছে গেলাম। দেখি একটাই শব্দ আসছে, আয়েশা মা। তাহলে এটা নিশ্চয়ই চাচা। তাই আর দেরি না করে চাচার কাছে গেলাম। তিনি আমাকে দেখে অবাক হয়ে গেলেন। অভি, তুমি এখানে? হ্যাঁ চাচা, আমি। দেখো না, আমার মেয়েটা আমার জন্য ওষুধ আর খাবার আনতে গেছে, সে কতক্ষণ হলো কিন্তু এখনো ফিরে এলো না। তুমি একটা কিছু করো বাবা, তাকে যে করেই খুঁজে নিয়ে আসো। আপনি চিন্তা করবেন না চাচা, আয়েশা আমার কাছে আছে আর ভালো আছে। প্লিজ আমার সাথে চলুন। কোথায় যাব? আমার সাথে ডক্টরের কাছে চলুন। আপনি অসুস্থ, আপনাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। না, আমি আগে আমার মেয়ের কাছে যাব, আগে তার কাছে নিয়ে চলো বাবা। আচ্ছা, তার কাছে নিয়ে যাব, আমার সাথে চলুন। তারপর চাচাকে গাড়িতে তুলে হসপিটালে গেলাম। সেখানে তার চিকিৎসা করালাম। তাদের দুজনকেই কিছুদিন হসপিটালে রাখার পর আবার বাসায় নিয়ে আসলাম। চাচা এখন পুরোপুরি সুস্থ, কিন্তু আয়েশা এখনো সুস্থ হয়ে ওঠেনি। তাকে সুস্থ হতে সময় লাগবে কিছুদিন। বাড়িওয়ালা জিজ্ঞেস করলেন এরা কারা। আমি বাড়িওয়ালা আন্টিকে সব বুঝিয়ে বললাম যে এরা আমার আত্মীয়। তারপর আমরা ভিতরে গেলাম। ভিতরে গিয়ে তাদেরকে রেখে আমি বাজারে গেলাম। কিছু বাজার করতে হবে আর কিছু কাপড় সাপড়ও কিনতে হবে আয়েশা ও চাচার জন্য। তারা এক কাপড়ে অনেক দিন কাটাচ্ছে। চাচা, এই নিন, এগুলো আপনার জন্য, আর আয়েশা, এগুলো আপনার জন্য। আয়েশা কিছুটা রাগ দেখিয়ে বলল, আপনি আবার এগুলো আনতে গেলেন কেন? আপনাদের দেখছি এক কাপড়ে কদিন ধরে পড়ে আছেন, তাই ভাবলাম আপনাদের জন্য কিছু নিয়ে যাই। আমাদের এগুলো কিচ্ছু লাগবে না, আপনি আমাদের জীবন বাঁচিয়েছেন, থাকতে দিয়েছেন, এটাই অনেক। কেন, আপনারা বুঝি দেননি? সেটা তো অন্য বিষয়। কোনো অন্য বিষয় নয় চাচা, আপনি আপনার মেয়েকে বোঝান। আপনি তো আমাকে ছেলের মতো দেখেন, তাই না? তাহলে ছেলে যদি কিছু দেয় তাহলে কি আপনি সেটা না করবেন? কিন্তু সেটা তো। চাচাকে থামিয়ে আমি বললাম, প্লিজ চাচা, এগুলো নিতেই হবে আপনাদের, না হলে আমি কিন্তু ভীষণ রাগ করব। আচ্ছা ঠিক আছে, রাগ করা লাগবে না, এই তো নিচ্ছি বাবা। এবার খুশি তো? জি চাচা, ভীষণ খুশি। একদিন অফিস থেকে বাসায় ফিরলাম।
বাসায় এসে দেখি আয়শা রান্না করার জন্য ভাতের চাল নিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছে। যদিও সে ঠিকমতো হাঁটতে পারছে না, তবুও সে চেষ্টা করছে যাওয়ার জন্য, কিন্তু সে হঠাৎ করে পড়ে যেতে লাগলো। আমি গিয়ে ধরে ফেলি। আপনি কি পাগল হয়ে গেছেন? এই অবস্থায় আপনি রান্না করে যাচ্ছেন? আপনার শরীর তো এখনো ঠিক হয়নি। কি করব বলুন, ভালো লাগছিল না ঘরে বসে। আর আমি সবসময় দেখি আপনি ছেলে হয়ে রান্না করছেন আমাদের জন্য, ঠিক সময় যত্ন নিচ্ছেন। নিজের কাছে বড্ড লজ্জা বোধ করছি। আপনি আমাদের জন্য এত কিছু করছেন, আর আমি আপনার জন্য কিছু করতে পারছি না। তাই চাচ্ছিলাম রাতের রান্নাটা না হয় আমিই করি। আপনাকে কিছু রান্না করতে হবে না, আপনাকে ঘরে রেখে আসছি, আপনি শুয়ে থাকুন। ভালো লাগছে না তো। ভালো না লাগলে টিভি ছেড়ে দিচ্ছি, বসে বসে টিভি দেখুন। তবু সুস্থ না হওয়া পর্যন্ত আপনি কোনো কাজ করবেন না। আমার কথাগুলো শুনে আয়েশা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আমিও বোঝার চেষ্টা করছি কি ভাবছে এমন করে আমার দিকে তাকিয়ে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, নিজের বউকে কি এভাবে যত্ন নিতেন? অবশ্যই নিতাম, যদি সে ভালো হতো, ঠিক আপনার মতো। আইসে, কে বললো আমি ভালো? কেউ বলেনি। আমি যতটুকু আপনাকে জেনেছি চিনেছি, তার ভেতর থেকে আমি নিঃসন্দেহে বলতে পারি আপনি খুব ভালো মনের একটা মেয়ে। আমার কথাটা শুনে আয়েশার মুখে যেন একটা প্রশান্তির হাসি ফুটে উঠল। তারপর আয়েশাকে আমি রান্নাঘর থেকে নিয়ে আমার ঘরে রেখে আসলাম। সে বসে টিভি দেখুক আর আমি রান্নাটা করে ফেলি। বেশ কয়েকদিনের মধ্যে আয়েশার সাথে আমাদের বাড়িওয়ালার মেয়ে রিমারও ভালো একটা বন্ধুত্ব সৃষ্টি হয়ে যায়। আয়েশার মনে আর এখন একাকিত্বের ভাবনাটাও আর থাকে না। বাসায় থাকলে সারাদিন রিমির সাথে আর বাড়িওয়ালা আন্টির সাথে সময় কাটায়। একদিন অফিস থেকে ফিরে রাত্রে খাওয়া দাওয়া করছিলাম, সেই সময় চাচা বলল, বাবা, অনেক দিন তো হলো তোমার এখানে থাকলাম, তাই বলছি কি আমি আর আমার মেয়ে এখান থেকে চলে যাব। কি বলছেন এগুলো চাচা? আপনি কোথায় যাবেন? আপনাদের তো যাবার কোনো জায়গা নেই। সে আমরা ঠিক ব্যবস্থা করে নিতে পারবো। না, তা হতে দিতে পারি না। আপনারা এখানেই থাকবেন এবং আমার সাথেই থাকবেন। হয়তো থাকলাম, কিন্তু আমরা তো আর বসে বসে তোমার কাছে খেতে পারবো না। তাই বলছি কি আমি কিছু একটা করি। আপনি কি করবেন? আমি কিছুক্ষণ ভেবে বললাম, আপনাকে আমি একটা দোকান নিয়ে দেব, আপনি না হয় সেখানেই বসবেন আর বেচা কিনা করবেন। কিন্তু একটা দোকান দিতে গেলে তো অনেক টাকা লাগবে, দোকানের জিনিসপত্র তুলতে হবে, তার জন্য অনেক টাকার প্রয়োজন। টাকার চিন্তা আপনাকে করতে হবে না, আমি ব্যবস্থা করব। আমি সব কিছু ঠিকঠাক করে দেব, আপনি শুধু দোকানে বসে বেচা কিনা করবেন, তাহলেই হবে। আমার বুদ্ধিতে তারা দুজনেই বেশি খুশি হলো। যাক, অন্তত তাদের আর কাছছাড়া করতে হচ্ছে না। বেশ কয়েকদিনের মধ্যে আয়েশা সুস্থ হয়ে উঠল। শুক্রবার দিন ছুটি ছিল, ভালো লাগছিল না, পরিবারের কথা খুব মনে পড়ছে। তাই বাসার ছাদে গিয়ে মন খারাপ করে বসেছিলাম। ঠিক সেই সময় কে জানি আমার কাঁধে হাত রাখলো। নিচে তাকিয়ে দেখি আয়েশা। তখন আয়েশা বলল, কি করছেন এখানে একা একা? আপনাকে নিচে খুঁজছিলাম, পেলাম না। তারপর রিমাকে জিজ্ঞেস করতে, সে বলল আপনি নাকি ছাদে এসেছেন, তাই আপনার কাছে আসলাম। খুব ভালো করেছেন। আর ভালো লাগছিল না, তাই ছাদে এসে বসে আছি। কেন, কি হয়েছে? ভালো লাগছে না কেন? আজ কেন জানি বাড়ির সবার কথা খুব মনে পড়ছে। তাদের কথা মনে পড়তেই আমার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি বের হয়ে গেল। আয়েশা তার হাত দিয়ে পরম মমতায় সেগুলো মুছে দিয়ে বলল, প্লিজ কাঁদবেন না, দেখবেন সবকিছু একসময় ঠিক হয়ে যাবে। ভালো কথা। তোমাদের সেদিন কি হয়েছিল যার কারণে তোমরা জমি জায়গা ফেলে চলে এসেছিলে? এই কথাটা বারবার তোমাদের জিজ্ঞেস করতে চাইছিলাম, কিন্তু মনে থাকিনি, তাই এখন মনে পড়লো। আচ্ছা বলো তো, সেদিন কি হয়েছিল? সেদিন কি হয়েছিল শুনতে চান? তাহলে শুনুন। আপনি চলে আসার কিছুদিন পর। তারপর ফ্ল্যাশব্যাক। হান্নান, এই হান্নান, বাড়িতে আছিস? তাড়াতাড়ি দরজা খোল। জি জি বলেন হুজুর। আমার কাছে যে টাকাগুলো ধার নিয়েছিলি সেগুলো আমাকে ফেরত দেওয়ার কথা, তাই না? তো কোথায় আমার সেই টাকাগুলো? দে, আমি নিতে এসেছি। তারপর আব্বু আমতামতা করে বললেন, হুজুর আমাকে মাফ করেন, আজকে আমি আপনার টাকা দিতে পারছি না। জানেনই তো 1 বছর ধরে নদীতে ঠিকমতো মাছ ধরতে পারি না, আর মাছ পাইওনি। বিশ্বাস করেন হুজুর, যদি মাছ ধরতে পারতাম তাহলে আপনার টাকাগুলো সব ফিরিয়ে দিতাম। আমি তখন দরজার আড়ালে দাঁড়িয়ে সবকিছু শুনেছিলাম। এ কথা আমাকে বলছিস? আজ আর আমি তোর কোনো কথা শুনবো না। হয় আজ আমার টাকা ফেরত দিবি, না হলে আজকে আমি রাতের জন্য তোর মেয়েকে নিয়ে যাব। এই কথাটা শোনার পর আব্বু রেগে গিয়ে মোড়ালের গলা চেপে ধরে, আর সবাই আব্বুকে ছাড়ানোর জন্য চেষ্টা করছে আর তাকে আঘাত করছে। আমি দৌড়ে গিয়ে মোড়ালের পায়ে পড়ি আর বলি, প্লিজ আমার আব্বুকে ছেড়ে দিন, তার কোনো ক্ষতি করবেন না, আপনি যা বলবেন আমি তাই করব। তখন আব্বু বলল, আয়েশা মা, তুই কথা বলিস না, দরকার হলে আমি মরে যাব,
তবু ওই বজ্জার লোকটার কাছে কিছুতেই তোকে ভোগের পাত্রী হতে দেব না। তখন মোড়ল সাহেব বললেন, এই তোরা সবাই হান্নানকে ছেড়ে দে। আর হান্নান, তোকে একটা কথা বলছি আর একটা সুযোগ দিচ্ছি। তোরা এখান থেকে আজকে রাতের মধ্যে বাড়ি খালি করে ঘরে চলে যাবি। কিন্তু আমরা কোথায় যাব? কোথায় যাবি সেসব কিছু আমি জানি না। হয় এখনই আমার টাকা ফেরত দিবি, না হলে এই জমি জায়গা ছেড়ে চলে যাবি। তখন আব্বু অনেক চিন্তা ভাবনা করলো, আর এলাকার সবাই মোড়লের কথা শুনে মোড়ল যা বলবে তাই করে। তারপর আর কোনো কিছুর উপায় না পেয়ে আমি আর আব্বু চলে এলাম শহরে। ওই বজ্জাত মোড়লটা আমাদের কিছু নিতে দেয়নি। আমার ফোনটা ভেঙে দিয়েছিল। আপনার সাথে যোগাযোগ করার শেষ সম্বল ছিল ওই মোবাইলটা। ওই মোবাইলটাও ভেঙে ফেলার কারণে আপনার সাথে আর যোগাযোগ করতে পারিনি। আর আপনি কোথায় থাকেন সেটাও আমার জানা নেই। কোথায় খুঁজবো আপনাকে? আমি আর আব্বু যখন শহরে এলাম, সবাই আমাদের সাথে ভিখারির মতো আচরণ করত। খাবারের জন্য এখানে ওখানে ছুটে বেরিয়েছি, কিন্তু কোথাও এক মুঠো খাবার পাইনি। সেদিন কোনো রকম পানি খেয়ে দিনটা কাটিয়ে দিয়েছিলাম। কিন্তু পানিতে কি আর পেট ভরে? আমরা আশ্রয়ের জন্য একটা তাঁবু গেড়েছিলাম এক খালের ধারে। সেটা তো আপনি দেখেছেন, তাই না? আয়শা মা, এভাবে তো আর চলছে না। ভাবছি কিছু একটা করব। আমি না হয় দেখছি কোথায় রিক্সা পাই কিনা, না হলে আমি রিক্সা চালাবো। আব্বু, তুমি এই শরীরে কিভাবে রিক্সা চালাবে? তোমার শরীরের অবস্থা তো ভালো না। তুমি বরং এখানেই থাকো, আমি দেখি কারো বাড়িতে কাজ পাই কিনা। আব্বু আমার দিকে ছলো ছলো চোখে তাকিয়ে আছে। যে বাবা আমাকে বাড়িতে সহজে কোনো প্রকার কাজ করতে দিতেন না, সে আজকে কিভাবে আমাকে অন্যের বাড়িতে কাজ করতে দিবে? আব্বু, তুমি চিন্তা করো না, আল্লাহ তাআলা তো আছে আমাদের সাথে। দেখবে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তাই যেন হয় মা। আব্বু কোথা থেকে যেন রিক্সা ভাড়া করলেন। তিনি রিক্সা চালানো শুরু করলেন, আর আমি কাজের জন্য এ বাড়ি ও বাড়ি ঘুরে বেড়ালাম। অবশেষে একটা কাজ পেয়েছিলাম, কিন্তু সেখানে বেশি দিন করতে পারিনি। ওই বাড়ির একটা ছেলে ছিল, সব সময় আমাকে বাজেভাবে দেখতো। আর বাড়িওয়ালা ম্যাডামও কিছু বলতো না। সারা দিন আমাকে গাধার মতো খাটিয়ে কয়েক মুঠো ভাত দিয়ে বিদায় করে দিত। কিন্তু 2-3 দিন যাবার পর ছেলেটা আমার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করে। তাই আমি নিজের থেকেই সেই বাড়িতে কাজ করা ছেড়ে দিয়েছিলাম। এদিকে আব্বুর অবস্থা আস্তে আস্তে খারাপ হচ্ছিল। তিনি হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে পড়েন। তার উপর আমার কোনো কাজ নেই। কি করব? কিভাবে আব্বুকে খাবার দিব, তার ওষুধ কিনবো, কিছুই ভেবে পাচ্ছিলাম না। আর ঠিক সেদিনই আল্লাহ আমাদের রক্ষা করতে আপনাকে পাঠান। কথাগুলো বলেই হাঁপিয়ে পড়ে আয়শা। বিন্দু বিন্দু জল চোখ দিয়ে গড়িয়ে পড়ছে। আমি যেন এক অন্যমনস্ক হয়ে আয়শার কথাগুলো মন দিয়ে শুনছিলাম। তার কথাগুলো শুনতে শুনতে আমারও কখন চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো বুঝতে পারিনি। বুঝতে পারছি আয়শার মনে এখন কেমন অনুভূতি হচ্ছে। আপনি আর আপনার বাবা এতটা কষ্টের মধ্যে দিনগুলো কাটিয়েছেন, আর আমি আপনাদের জন্য কিছুই করতে পারিনি। কে বলেছে আপনি আমাদের জন্য কিছু করতে পারেননি? এই যে আপনি আমাদেরকে, আমার বাবাকে সুস্থ করে তুলেছেন, আমাদের খাবার দিয়েছেন, থাকার জায়গা দিয়েছেন, আর আপনি বলছেন আপনি আমাদের জন্য কিছুই করতে পারেননি? আমি যদি আপনাদের অনেক আগে খুঁজে পেতাম, তাহলে তো আপনাদের এত কষ্ট সহ্য করতে হতো না। আমি আপনাদের অনেক খোঁজার চেষ্টা করেছি, অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। কিন্তু আল্লাহ আবার আমাদের অলৌকিকভাবে মিলিয়ে দিয়েছেন। কথা বলতে বলতে জুমার আজান দিয়ে দিল। সময় এত তাড়াতাড়ি চলে গেল বুঝতে পারলাম না। এই তাড়াতাড়ি যান, গোসল করে নামাজে যান। আমি রান্না করে রাখছি, দুপুরে খেয়ে নিবেন। আর একটা কথা, আমার না আজকে ঘুরতে খুব ইচ্ছে করছে। বিকেলে আমাকে নিয়ে ঘুরতে যাবেন? শুধু আমি না, আমাদের সাথে কিন্তু রিমাও যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের নিয়ে বিকেলে ঘুরতে যাব। চলুন এবার নিচে যাই। গোসল করে নামাজে গেলাম। নামাজ থেকে এসে খাওয়া দাওয়া করে চাচার দোকানে জিনিস সামগ্রী সব সাজালাম। বিকেলের দিকে আমি, রিমা ও আয়শা ঘুরতে এলাম। আয়শাকে যেন অনেকদিন পর প্রাণ খুলে হাসতে দেখলাম, আর রিমাও রয়েছে তার সাথে। দুজনে একসাথে দেখলে মনে হয় যেন তারা দুই আপন বোন। আয়শা যেভাবে আমার খেয়াল রাখে, আমার যত্ন নেয়, মনে হয় যেন আমার বউ। তাকে একবারে নিজের বউ করে নিলে মন্দ হয় না। ছি ছি, কী সব ভাবছি আমি। আয়শা যদি জানতে পারে তাহলে কি ভাববে? আয়শার কষ্ট দেখলে আমার এত কষ্ট হয়। আয়শা যখন হাসে তখন মনে হয় যেন পৃথিবীর সব থেকে সুখী মানুষ আমি নিজেই। কিন্তু এমন কেন হয়? আমার মনে কি তাহলে আয়েশার নামটি লেখা হয়ে গেছে? একদিন অফিসে যাব। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আয়েশা জানে আমি কখনো ঘুম থেকে উঠতে দেরি করি না, কিন্তু আজ কেন এত ঘুমাচ্ছি, তাই সে ডাকার জন্য আমার কাছে এলো। এই যে শুনছেন, বলি এই যে শুনছেন না, কি করা যায়? তিনি সাহেব তো ঘুম থেকে উঠছেই না।
কি করব এখন? আয়শা কোনো উপায় না পেয়ে আমার হাতটা ধরে টানাটানি করে ডাকতে লাগলো, কিন্তু ঘুমের ঘোরে মনে হলো আমার বউ যেন আমাকে ডাকছে। তাই দুষ্টুমি চলে ঘুমের ঘোরে হাত ধরে টান দিই, কিন্তু এদিকে আয়শা আমার বুকের উপরে পড়ে যায় হাত টান দেওয়ার কারণে। আয়শার নাক আর আমার নাক থেকে মাত্র 1 আঙ্গুল পার্থক্য। এতটা কাছে চলে এসেছি আমরা। ঠিক সেই সময় হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়। আমি তাকিয়ে দেখি আয়শা আমার বুকের উপরে শুয়েছে, আর সে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি চোখ খুলতে সে লজ্জা পেয়ে তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে যায়। আমি বসে বসে ভাবতে লাগলাম, এটা কি হলো? আমি তো স্বপ্ন দেখছিলাম, স্বপ্নে আমার বউ আমাকে অফিস যাওয়ার জন্য ডাকছিল, কিন্তু সত্যি সত্যি কি আয়শা আমাকে ডাকতে এসেছিল? এখন আয়শার সামনে যেতেও আমার কেমন জানি লজ্জা লজ্জা অনুভূতি হচ্ছে, আর মেয়েটাও ভীষণ লজ্জা পেয়েছি। সেদিন আর অফিসে গেলাম না, বসকে জানিয়ে দিলাম যে আজকে আসতে পারবো না। তিনি বললেন ঠিক আছে, সমস্যা নেই। আজকে দুপুর পর্যন্ত আমি আর আয়শা একে অপরের মুখোমুখি হইনি। আমি ভাবলাম মেয়েটা কি সত্যি লজ্জা পেয়েছে নাকি আমার আচরণে কষ্ট পেয়েছে। যদি কষ্ট পেয়ে থাকে তাহলে আমি গিয়ে এখনই তার কাছে ক্ষমা চেয়ে নেব। আমি আয়শার ঘরে গেলাম, গিয়ে দেখি সে জানালায় গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। আমি ডাকতে সে আমার দিকে ঘুরে তাকালো। কিছু বলবেন? আয়শা, আমি ভীষণ দুঃখিত সেই সকালের ঘটনার জন্য। যদি মনে মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আরে না না, ঠিক আছে, কষ্ট কেন পাবো? আসলে সবকিছু আচমকা হয়ে গেছিল তো, তাই এমন করে চলে এসেছিলাম। আপনি যে আমাকে ডাকার জন্য আমার ঘরে গিয়েছিলেন তা আমি বুঝতে পারিনি। আসলে আমি ঘুমের করে স্বপ্ন দেখছিলাম যে আমার বউ আমাকে ঘুম থেকে ডেকে তুলছে, কিন্তু আমি স্বপ্নে তার হাত ধরে টানতে সে আমার বুকে পড়ে যায়। কিন্তু ঘুম থেকে উঠে দেখি আপনি আমার ওপর। আসলে সরি যদি কিছু মনে করে থাকেন। লজ্জা লজ্জা ভাব নিয়েও সবকিছু বলে ফেললাম। আমি যদি আপনার বউ হতাম তাহলে সেই সময় কি করতেন? কথাটা বলে আয়েশা লজ্জায় চোখ বন্ধ করে বলে। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি। তাহলে আমি যা ভাবছি আয়েশাও কি সেটাই ভাবছে? আয়েশার কথা শুনে আমি বেশ খানিকটা লজ্জা পেয়ে গেলাম। আয়েশা আবার দৌড়ে গিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। না থাক, আজকে হয়তো আর একে অপরের সাথে ঠিকমতো কথাই বলতে পারবো না। লজ্জাবোধ কাটলে আবার সব ঠিক হয়ে যাবে। আমি আর কথা বাড়ালাম না। পরের দিন অফিসে চলে গেলাম। এদিকে রিমা ও আয়েশা ছাদে বসে গল্প করছি। আচ্ছা আয়েশা আপু, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ বলো, কি বলবে? আচ্ছা, অভি ভাইয়াকে তোমার কেমন লাগে? হ্যাঁ, ভালোই লাগে। সে সত্যি একটা ভালো মনের মানুষ, তার সাথে সবার তুলনা করা যায় না। কিন্তু কেন, কি হয়েছে বলো তো? না মানে আমি না অভি ভাইয়াকে ভালোবেসে ফেলেছি। রিমার কথা শুনে আয়েশার মুখের হাসিটা যেন মলিন হয়ে যায়। সে যেন কিছু একটা হারিয়ে ফেলার ভয় পাচ্ছে, তবুও নিজেকে স্বাভাবিক করে রিমিকে বলল, তাই নাকি? কবে হলো এসব? না মানে অনেক দিন আগে থেকেই, যখন অভি ভাইয়া আমাদের বাসায় আসে আর যখন আমাকে প্রাইভেট পড়ানো শুরু করে তখন থেকে তাকে আমার মনে ধরে যায়। সত্যি যে সাধারণ একজন মানুষ। সত্যি সে অসাধারণ। রিমি থাকো, আমি গেলাম, ভালো লাগছে না কিছু। কেন? এই তো একটু আগে বললে তোমার ভালো লাগছে না, তাই চলো ছাদে গিয়ে গল্প করি। এখন আবার গল্প করতেও ভালো লাগছে না? না, কেমন জানি লাগছে, তাই ভাবছি গিয়ে একটু ঘুমাবো। হয়তো ঘুমালে সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আবার পরে গল্প করা যাবে, এখন ঘুমাও গিয়ে। তারপর আয়েশা ছাদ থেকে চলে এলো। সে সত্যি কি ঘুমাবে নাকি অন্য কারণে? আয়েশা ভাবতে লাগলো। আয়েশা মনে মনে ভাবছে, সে কি তার মনের কথাগুলো জানাতে পারবে না অভিকে? তার মনের কথাগুলো কি অভিকে বলতে পারবে না যে অভিকে সে কত ভালোবাসে? এখন যদি সে অভিকে তার মনের কথা জানায় তাহলে হয়তো রিমার সাথে অন্যায় করা হবে, আর সেটা সে করতে পারবে না। কেননা রিমাকে সে নিজের বোনের মতোই ভালোবেসে ফেলেছে, আর তাই বড় বোন হয়ে তার ছোট বোনকে কষ্ট দিতে পারবে না। কথাগুলো আয়েশা জানালায় গ্রিল ধরে দাঁড়িয়ে ভাবছিল আর চোখের পানি ফেলছিল। কি রে মা, তুই এখানে দাঁড়িয়ে কি করতেছিস? আয়েশা তার বাবার কথায় চমকে যায়। ঘুরে দেখে তার বাবা দাঁড়িয়ে আছে। ও আব্বু, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলা। তুমি এসেছো, আগে বলবে না? সত্যি ভয় পেয়ে গেছিস নাকি? একটু একটু। আচ্ছা তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার বেড়ে দিচ্ছি, খেয়ে রেস্ট নিবে, আবার না হয় দোকানে যেও। চাচা বুঝতে পারলেন আয়েশা হয়তো তার কাছ থেকে কিছু লুকাচ্ছে, কেননা আয়েশা ঘুরে তাকালে তার বাবা তার চোখের পানি দেখতে পায়। চাচা হাত মুখ ধুয়ে এসে খাবারের জন্য বসলো। আয়েশা তাকে আনমনে খাবার বেড়ে দিচ্ছে, এটা চাচার লক্ষ্য করলো। আশা মা, তোর কিছু হয়েছে? এসে লক্ষ্য করেছি তুই কেমন জানি অন্য মানুষকে হয়ে গেছিস। কিছু কি হয়েছে? কোথায়? না তো বাবা, কিচ্ছু হয়নি, এমনি। এই তো দেখো কি সুন্দর করে বেড়ে দিচ্ছি। আমাকে মিথ্যা বলে লাভ নেই মা, আমি তোর বাবা, আমি তোর মনের কষ্ট ব্যথাগুলো বুঝতে পারি। আমি বুঝতে পেরেছি তোর কিছু একটা হয়েছে। কি হয়েছে বলতো?
বলছি কি আব্বু, চলো না আমরা অন্য কোথাও বাসা নেই। আয়শার বাবা আয়শার কথা শুনে কিছুটা অবাক হয়ে গেলেন আর ভাবলেন, তাহলে কি অভির সাথে কিছু হয়েছে? কেন মা, অভি কি কিছু তোকে বলেছে? না না বাবা, উনি তোমাকে কিছুই বলেননি। আসলে আমার মনে হচ্ছে কি এখানে থাকাটা হয়তো আমাদের ভুল হয়েছে। তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা এখানে থাকছি খাচ্ছি, আমার কেমন জানি লাগছে। তাই বলছিলাম চলো না অন্য কোথাও চলে যাই। আচ্ছা মা, ঠিক আছে, তুই যখন বলছিস অবশ্যই যাব, তবে কয়েকদিন সময় দে। আচ্ছা বাবা। আজ বেশ অনেক দিন ধরে লক্ষ্য করছি আয়শা কেমন জানি আমার কাছ থেকে এড়িয়ে চলছে। আমার সাথে ঠিকমতো কথাও বলে না, সবসময় কেমন জানি অন্যমনস্ক হয়ে থাকে আর সারাদিন নিজেকে ঘরবন্দি করে রাখে। আজকাল ছাদেও যায় না। রিমিও ভাবছে, কি হলো আয়েশা আপুর কয়দিন ধরে ছাদে আসছে না, ঠিক মতো কথা বলছে না। একদিন আমি আয়শাকে ডেকে বললাম, আয়শা কি হয়েছে আপনার? কই কোথায়, কিছুই হয়নি তো। না, কিছু তো একটা হয়েছে যার জন্য আপনি আমাকে এড়িয়ে চলছেন, ঠিকমতো কথা বলেন না আমার সাথে। আর কি হয়েছে বলবেন কি? এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আর আপনি কে যে আমি আপনাকে সব কথা বলবো? আয়শার কথা শুনে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। মেয়েটার এমন হলো কিভাবে? আমার সাথে তো সব সময় সব কিছু শেয়ার করতো, কিন্তু কেন এখন এমন কথা বলছে? আর এটাও সত্যি, আমি কে যে তার ব্যক্তিগত জীবন নিয়ে নাক গলাবো? তারপর আমি মলিন সুরে বললাম, হ্যাঁ ঠিকই তো বলেছেন, আমি আপনার কে যে আমি আপনার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাবো? আমি তো এক অপরিচিত লোক। আমি আয়শার কাছ থেকে চলে এলাম, এসে নিচের রুমের দরজাটা বন্ধ করে শুয়ে পড়লাম। আয়শা, আমি কি সত্যিই আপনার কেউ না? আমি যে আপনাকে কতটা ভালোবাসি তা এখনো বুঝতে পারলেন না। এতদিন তো সবকিছু আমার সাথে শেয়ার করতেন, কিন্তু এখন কেন এমন কথা বলছেন? এদিকে আয়শা আমাকে দরজা বন্ধ করতে দেখে বেশ কষ্টই পাচ্ছে। সে নিজেকে দোষী মনে করছে। সে জানে আমি যখন কষ্ট পাই বা মন খারাপ করি, তখন ঘরের দরজা দিয়ে একাকিত্বভাবে নিজের কষ্টগুলো নিজের মধ্যেই গুছিয়ে রাখি। আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে কষ্ট দিচ্ছি বলে, কিন্তু আমি নিরুপায়। কি করব বলুন? আপনাকে যে আমি ভালোবাসি, কিন্তু ভালোবাসি বলার অধিকার যে আমার কাছে নেই। তাই আপনার থেকে অনেক অনেক দূরে চলে যেতে চাচ্ছি। আমি জানি আপনি এত সহজে আমাকে আপনার কাছ থেকে দূরে যেতে দিবেন না, তাই আপনাকে কথার জালে কষ্ট দিচ্ছি। যদি আপনি আমাকে দূরে ঠেলে দেন, তাই আমি যে আপনার হতে পারবো না। কেননা রিমা আপনাকে অনেক ভালোবাসে, আর আমি চাই না সেটা মিথ্যা হোক। পরের দিন বিকেলে রিমা আয়শার কাছে যায়। গিয়ে দেখে আয়শা মন খারাপ করে শুয়ে আছে। রিমা গিয়ে আয়শার মাথায় কাছে গিয়ে বসলো, নিজের হাতটা আয়শার কপালে ধরে দেখলো কোনো জ্বর আছে কিনা। না, কোনো জ্বরই নেই। রিমা আয়শার কপালে হাত দিতে চোখ খোলে, যদিও সে ঘুমেছিল না। চোখ খুলে দেখে রিমা তার পাশে বসে আছে। রিমা, তুমি এখানে কখন এলে? আমাকে তো একবার ডাকলেও না। এই তো এইমাত্র এলাম, এসে দেখি তুমি ঘুমিয়ে আছো, তাই ডাকিনি। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? কদিন ধরে লক্ষ্য করছি তুমি আর আমার সাথে ঠিকমতো কথা বলো না, ছাদে যাও না, সব সময় তুমি নাকি ঘরের ভিতরে বন্দি হয়ে থাকো। কিছু কি হয়েছে? না রিমা, কিছু হয়নি, এমনি ভালো লাগছিল না কদিন ধরে, তাই ছাদে যাওয়া হয়নি। তোমার সাথে গল্পও করা হয়নি, দুঃখিত। তবে আজ আর কোনো কথা শুনবো না, তোমাকে কিন্তু আমার সাথে যেতেই হবে। চলো ওঠো, ছাদে গিয়ে গল্প করবো দুজন মিলে। এদিকে আমি আজকে বিকেলে অফিস থেকে চলে এলাম বসের কাছ থেকে ছুটি নিয়ে, কিন্তু হঠাৎ করে একটা বৃদ্ধ মহিলা আমার সামনে এসে বলল, বাবা, আমার একটু সাহায্য করো না, আমি আর আমার মাইয়া দুদিন ধইরা কিচ্ছু খাই নাই। মহিলাটিকে দেখে আমার বেশ মায়া হলো। তার পাশে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, এই ধরেন 14 বা 15 বছর বয়স হবে। দুজনেই ক্ষুধার্ত, শরীরটা যেন ভেঙে পড়েছে। তাই আমি তখন বললাম, আপনারা আসুন আমার সাথে, আমি আপনাদের খাবার ব্যবস্থা করছি। আমার কথাটা শুনে দুজনেই কেমন জানি ভয় পেতে শুরু করলো। হয়তো তারা ভাবছে আমি কোনো খারাপ লোক, তাদের ধরে নিয়ে গিয়ে তাদের দিয়ে কোনো খারাপ কাজ করব কিংবা মারধর করব। না, আমি তোমার সাথে যাব না, তুমি আমাগো নিয়ে গিয়া মারবা। না, বিশ্বাস করুন, আমি আপনাদের কোনো ক্ষতি করব না। আমাকে নিজের ছেলে হিসেবে বিচার করুন। কোনো ছেলে কি তার মাকে মারধর করতে পারে? তারপর কী ভেবে জানি তারা আমাকে বিশ্বাস করতে শুরু করলো। আমি তাদেরকে পাশের একটা রেস্টুরেন্টে নিয়ে গেলাম, সেখানে তাদের জন্য খাবার অর্ডার দিলাম। তারা খেতে শুরু করলো। তখন আমার চোখ পড়ে বৃদ্ধ মহিলাটির একটা ব্যাগের দিকে। মহিলার ব্যাগটা একেবারে মাটিতে, অবস্থা খারাপ, কিন্তু তার মধ্যে থেকে যেন একটা ছবি পরিষ্কারভাবে বেরিয়ে এলো আমার চোখের সামনে। ছবিটা যেন আমার বেশ চেনা চেনা লাগছে, আর মনে হতে লাগলো এমন ছবি আমি কোথাও দেখেছি, কিন্তু কোথায় যেন দেখেছি সেটা মনে করতে পারছি না। আমি বৃদ্ধ মহিলাটাকে জিজ্ঞেস করলাম,
আচ্ছা, আপনার এই ব্যাগের ওই ছবিটা কার? ওহ, ওটা হলো আমার বড় মাইয়ার ছবি। আপনার বড় মেয়ের ছবি, কিন্তু সে কোথায়? তারপর বৃদ্ধ মহিলাটি মন খারাপ করে বলল, আমি তারে ও তার আব্বারে অনেক আগেই হারাইয়া ফেলছি। এবার আমার সবকিছু যেন পরিষ্কার হতে শুরু করলো। তাহলে আমি যা ভাবছি তা কি ঠিক? আপনার বড় মেয়ের নাম কি আয়েশা? এবার বৃদ্ধ মহিলাটি বেশ খানিকটা অবাক হয়ে যায় আর আমাকে বলে, তুমি কি কইরা জানলা আমার মাইয়ার নাম? এবার আমি শতভাগ শিওর হয়ে গেলাম এরাই আয়েশার মা ও বোন। সে প্রথম থেকে আমার কেন জানি খটকা লাগছিল, কেননা এই মহিলাটির সাথে মানে আয়েশার বোনের সাথে আয়েশার চেহারাটার খানিকটা মিল আছে। আজ কত খুশি লাগছে তা বলে বোঝাতে পারবো না। জানি না আয়েশা ও তার বাবা কতটা খুশি হবে। আমার মনের আনন্দে যেন বাধা মানছে না, খুশিতে লাফাতে ইচ্ছে করছে, কিন্তু না, এটা পাবলিক প্লেস, এখানে সব করা যাবে না। আপনি কি চান আপনার বড় মেয়ে ও তার বাবার সাথে দেখা করতে? আমার কথাতে বয়স্ক মহিলাটি ভীষণ অবাক হয়ে যায়। তিনি ভাবতে থাকলেন, কে আমি আর কি করি বা তাদের চিনি। আচ্ছা, তুমি কে বাবা? আমার স্বামী আর আমার বড় মাইয়ারে তুমি কিভাবে চেনো? সেসব অনেক বড় গল্প, সেটা না হয় আপনাকে অন্য একদিন বলবো। চলুন আমার সাথে। আমাদের কোথায় নিয়ে যাবা বাবা? আসুন আমার সাথে, তাহলে দেখতে পারবেন কোথায় নিয়ে যাচ্ছি। তারপর বয়স্ক মহিলা ও তার মেয়েকে আমার বাসায় নিয়ে এলাম। আমার সাথে আয়েশা তার মাকে দেখে ভীষণ অবাক হয়ে যায়। সে কখনোই ভাবেনি তার মাকে সে ফিরে পাবে। সে ঠিক চিনে ফেলেছে তার মাকে। সে দৌড়ে এসে তার মাকে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে। আয়েশার মাও বুঝতে পারেন এটা তার হারিয়ে যাওয়া মেয়ে আয়েশা। তিনি আয়েশাকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। মা, ও মা, কোথায় ছিলে তুমি এতদিন? কেন তুমি আমাদের ফেলে হারিয়ে গিয়েছিলে? সবাই মিলে কত খোঁজাখুঁজি করেছি তোমায়, কোথাও পাইনি। জানো আমি কত কেঁদেছিলাম তোমার জন্য। আমি সব সময় আমার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছি খুব দ্রুত যেন আমার মাকে ফিরিয়ে দেন। দেখো আজকে তোমাকে ফিরে পেয়েছি। তুই তুই আমার মেয়ে, তুই আমার আয়েশা। কত বড় হয়ে গেছিস তুই, তোকে চিনতেই পারছি না আমি। কথাগুলো বলেই আয়েশার মা কেঁদে দিলেন। আয়েশা তার মাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। মা মেয়ের অসাধারণ একটি মুহূর্ত, যেন হারিয়ে যাবার নয়। আয়েশা তার মাকে ছেড়ে দিয়ে মেয়েটির দিকে লক্ষ্য করে এবং তার সামনে গিয়ে বলে, মা, এটা কে? এইটা হলো তোর ছোট বোন। তারপর আয়েশা গিয়ে মেয়েটিকে জড়িয়ে ধরে আর বলে, তুই আমার বোন? কোথায় ছিলে এতদিন? একবারও কি এই বোনের কথা মনে পড়েনি তোর? মা, আমার বোনের নাম কি রেখেছো? লামিয়া। বাহ, বেশ সুন্দর নাম তো। সেই সময় আয়েশার আব্বু দোকান থেকে ফিরে আসে আর বলে, কারা এসেছে রে মা? তারপর আয়েশার মায়ের দিকে চোখ যেতেই যেন তিনি অবাক হয়ে যান। এত বছর খোঁজাখুঁজির পরও তার কোনো খোঁজ মেলেনি, কিন্তু আজকে যে সে তার নিজের চোখের সামনে, তিনি দেখে বিশ্বাস করতে পারছে না। আচ্ছা, এটা স্বপ্ন নয় তো? তারপর আয়েশা গিয়ে তার বাবার হাত ধরে এবং তার মায়ের কাছে নিয়ে আসে। আয়েশার বাবা বুঝতে পারে এটা কোনো স্বপ্ন নয়। দুজন দুজনের দিকে ভালোবাসার আবেগ মাখা দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তখন আয়েশা ও লামিয়াকে বললাম, তোমরা চলে এসো, তাদের একটু একা থাকতে দেওয়া হোক। তারপর আমি, লামিয়া, আয়েশা চলে এলাম সেখান থেকে। ঘরে এসে লামিয়া এক দৃষ্টিতে আয়েশার দিকে তাকিয়ে আছে। তখন আয়েশা বলল, কি রে, কি দেখছিস এমন করে? তোমাকে। আমাকে? আমাকে তো দেখার কি আছে? তুমি সত্যিই আমার আপু হও। হ্যাঁ রে পাগলি, আমি সত্যি তোর আপু। তারপর লামিয়া তার বোনকে জড়িয়ে ধরে আর আয়েশা তার ছোট বোনকে আদর করেই ব্যস্ত। জানো আপু, আমার না খুব কষ্ট হতো যখন মা বলতো তোর বড় বোন আছে কিন্তু হারিয়ে গেছে। তখন আমার কতটা কষ্ট হতো তা বলে বুঝতে পারবো না। সবার দেখি বড় ভাই বোন আছে, কিন্তু আমার কেউ নেই। সবার বড় বোন ভাই তাদের কত আদর করে, আর আমার কেউ নেই যে আদর করবে। আমার শুধু মা ছিল একা দাদির কাছে। বড় হয়েছিলাম আমি, কিন্তু তিনিও মারা যান। তারপরে আমরা সবাই একা হয়ে যাই। আজ আমার বাবাকে আর আমার বড় বোনকে খুঁজে পেয়েছি, আর কখনো হারাতে দেব না। হ্যাঁ রে বোন, আমিও তোদের কখনো হারাতে দেব না। অনেক খোঁজাখুঁজি করেছিল আব্বু, কিন্তু তোদের কখনো খুঁজে পাইনি। এত বছর পর তোদের খুঁজে পেয়েছি, আর কখনো তোকে আর মাকে হারাতে দেবই না। আমি ভাবলাম এতদিন পর তারা তাদের প্রিয়জনকে ফিরে পেয়েছে, তাদের না হয় একটু একা থাকতে দেই। তাই আমি চলে গেলাম ছাদে। ছাদের এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই পুরোনো দিনের কথাগুলো ভাবছি। আমার বাড়ির কথাগুলো ভাবছি। অনেক আনন্দে ভালোবাসায় দিন কাটতো আমার। বাবা মা ভাইয়া কখনো আমাকে কষ্ট পেতে দিত না। পরিবারের ছোট ছেলে বিধায় সবসময় আমাকে মাথায় তুলে রাখতো, কিন্তু আমিও কখনো তাদের ভালোবাসার মর্যাদা লঙ্ঘন করিনি। আমি সবসময় চেয়েছিলাম তারা যখন এত আমাকে ভালোবাসে,
তাহলে আমি কেন তাদেরকে ভালোবাসা লঙ্ঘন করব? তারা যদি আমাকে এত বিশ্বাস করে, তাহলে তাদের কেন আমি বিশ্বাস ভঙ্গ করতে যাব? আমি অবশ্যই তাদের বিশ্বাসের মর্যাদা রাখবো। কিন্তু ভাইয়ার বিয়ে হওয়ার পরে বাড়িতে যখন ভাবি আসে, তখন আস্তে আস্তে আমার প্রতি সবার কেমন জানি ভালোবাসাটা কমে যায়। সাথে তো তানিয়া আছেই। তানিয়া নাকি আমাকে খুব ভালোবাসতো, কিন্তু আমি কখনো মেনে নিইনি তাকে, কারণ আমি তার আসল চরিত্র সম্পর্কে বেশ ভালো করেই জানি সে কেমন মেয়ে। সারাক্ষণ মা বাবা ভাইয়ার কাছে তানিয়া কোনো না কোনো কিছু নিয়ে আমার নামে নালিশ নিয়ে যেত, কিন্তু প্রথম প্রথম তার নালিশ কোনো আমলে নিত না তারা, কিন্তু আস্তে আস্তে কেমন জানি তাদের পরিবর্তন হতে শুরু করলো। কিন্তু শেষ দিনের ঘটনাটা এখন আমার স্পষ্ট হয়ে চোখের সামনে ভাসে। কেন করলো তানিয়া আমার সাথে এমন? আর মা বাবা ভাইয়া তারাও একবারও জানার চেষ্টা করলো না? না, এই বাড়িতে আর আমি কখনোই ফিরবো না। জানি না কখনো তাদের ক্ষমা করতে পারবো কিনা। তারপর পাশে ঘুরে দেখি আয়েশা আমার দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখ দুটো ভেজা। কিছু বুঝে ওঠার আগে আয়েশা দৌড়ে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আপনি এত ভালো কেন বলুন তো? আজকে আপনি আমার জীবনের সবকিছু ফিরিয়ে দিয়েছেন। তার জন্য কোটি কোটি ধন্যবাদ দিলেও হয়তো কম হয়ে যাবে। জানেন আজকে আমি কতটা খুশি তা বলে বোঝাতে পারবো না। সবকিছু পেয়েছি শুধু আপনার জন্য। আমি তো সবসময় চেয়েছি আপনি খুশি থাকুন। আপনাকে মনমরা হয়ে থাকতে দেখলে কেমন জানি লাগে, তা বুঝতে পেরেছি এই কয়দিনে। যাই হোক, আপনার মাকে আর বোনকে খুঁজে পেয়েছি, এটাই অনেক। আর আমিও কতটা খুশি তা বলে বোঝাতে পারবো না। তাই নাকি? আপনিও খুশি? তা খুশির কারণটা কি জানতে পারি? কারণ আপনি খুশি বলে। আমার কথাগুলো শুনে আয়েশা ভীষণ লজ্জা পায়। তারপর সে ছাদ থেকে নেমে আসে। বেশ কিছুক্ষণ পর আমি আয়েশা আর লামিয়া কিছু কেনাকাটা করতে এসেছিলাম লামিয়ার জন্য। কিন্তু এখানে এসে কেমন জানি আমার একটু অস্বস্তি বোধ হচ্ছিল, আর বুকের ভেতর কেমন যেন করছিল। কিন্তু ঠিক সেই সময় আমার কেন জানি মনে হলো আমি তানিয়াকে দেখলাম। না না, তানিয়া এখানে কিভাবে আসবে? তবুও মন বলছে যেন আমি তানিয়াকে দেখলাম। সেদিনের মতো কিছু কেনাকাটা করে চলে আসলাম। ভালো লাগছিল না, তাই শুয়েছিলাম। কেন জানি মন বলছে সেটা তানিয়াই ছিল। তানিয়া যদি এখানে আসে তাহলে ফুপু, বাবা মা এরাও কি ঢাকাতে এসেছে নাকি? কিছুক্ষণ পর দেখলাম কে জানি আমার ঘরে প্রবেশ করছে। চোখ খুলে দেখি আয়েশা। আয়েশা আমার পাশে এসে বসলো, আমার মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। আচ্ছা, আপনি মার্কেট থেকে তাড়াহুড়ো করে চলে আসলেন কেন? এমনি ভালো লাগছিল না। আপনাকে তখন কেমন জানি ছটফট করতে দেখেছিলাম। কিছু হয়েছে কি? আয়েশা জানো, আজকে শপিং মলে মনে হলো যেন আমি তানিয়াকে দেখলাম। কি বলছেন? তানিয়া? কিন্তু সে এখানে কিভাবে আসলো? কি জানি, বলতে পারলাম না। বিকেলের দিকে একটু বাইরে বের হলাম। রিমা বলে তার নাকি কিছু কথা আছে, তাই এখন যেন ছাদের দিকে না যায়, একেবারে রাত্রে যেন ছাদের দিকে যাই। ঠিক আছে, আমিও তার কথাটা না হয় রাখলাম। রাতে ছাদে গিয়ে দেখি ছাদটা বেশ সুন্দর করে সাজানো। আজকে কোনো স্পেশাল ডে নাকি বুঝতে পারছি না। ছাদে কেউ নেই, শুধুমাত্র রিমা ছাড়া। তারপরে আমাকে ছাদের এক পাশে নিয়ে গেল আর হাতে ফুল নিয়ে বলল, জানো অভি, আমি তোমাকে অনেক দিন ধরে ভালোবাসি, কিন্তু কখনো মনের কথাটা মুখ ফুটে বলতে পারিনি। সেই প্রথম দিন থেকেই তোমাকে আমার ভালো লেগে যায়, কিন্তু আস্তে আস্তে সেই ভালো লাগাটা কবে যেন ভালোবাসায় পরিণত হয়ে যায় আমিও বুঝতে পারিনি। সবসময় ইচ্ছে করে তোমাকে নিয়ে ভাবতে, তোমাকে ছাড়া যেন আমার কিছুই ভাবতে ইচ্ছা করে না। সবসময় তোমার ভালোবাসায় নিজেকে রাঙাতে চাই। দিবে কি আমাকে সেই অনুমতিটা? বানাবে কি তোমার বাবুর আম্মু? ভালোবাসি, অনেক ভালোবাসি তোমায়। আমি রিপার প্রপোজ করাতে অনেক অবাক হয়ে গেলাম, কারণ এই ছিল রিমার পেটে পেটে। যাক, তার কথাগুলো ভালো লাগলো, তাই তার হাত থেকে ফুলটা গ্রহণ করলাম। আর রিমা আমাকে অবাক করে জড়িয়ে ধরলো। এদিকে আয়েশা আমাদের সবকিছু দেখছিল। আমি যখন রিমার হাত থেকে ফুলটা নিই আর রিমা আমাকে জড়িয়ে ধরে, তা দেখে আয়েশা নিজেকে ঠিক রাখতে পারে না। দৌড়ে গিয়ে নিজের ঘরে দরজা বন্ধ করে দিয়ে বালিশে মুখ লুকিয়ে কাঁদতে থাকে। আজ অভিকে নিয়ে দেখা তেলে তেলে যে স্বপ্নটা গড়ে তুলেছিল, তাই এক নিমিষে ভেঙে যাবে তা আয়েশা বুঝতেই পারেনি। রাতে খাবারের জন্য সবাই মিলে আয়েশাকে অনেক ডাকাডাকি করছে, কিন্তু সে বলে দিয়েছে তার নাকি আজ খেতে ইচ্ছে করছে না। আয়েশা ভাবছে এই বুঝি অভি গিয়ে তাকে খাবারের জন্য ডাকবে, কিন্তু না, আজকে আর ডাকিনি, যার জন্য আয়েশার কষ্টটা আরও বেড়ে গেল। কিন্তু এদিকে আমি রিমার করা কাজটা যেন আমাকে বিভিন্ন ভাবনায় ভাবিয়ে তুলছে। আমার মাথায় শুধু রিমার কথাগুলো ঘুরপাক খাচ্ছে। আমিও রাত্রে খেতে গেলাম না, ভালো লাগছিল না। তাই সবাই ভেবে নিয়েছে হয়তো আয়েশার সাথে আমার কিছু হয়েছে, যার জন্য দুজনেই মন খারাপ। এদিকে আয়েশার কি হয়েছে তা আমি কিছুই জানি না। পরের দিন বিকেলে আয়েশার ফোনে একটা ফোন আসে। ফোনের ওপাশ থেকে যা বলে তা শুনে আয়েশা চিৎকার দিয়ে ওঠে। তারপর আয়েশার বাবা মা ছুটে আসে এবং জিজ্ঞেস করে, কি রে আয়শা, কি হয়েছে? এভাবে চিৎকার দিলি কেন? আর কাঁদছিসই বা কেন? মা, তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে, হাতে একদম সময় নেই। হাতে একদম সময় নেই মানে?
আর হসপিটালে কিসের জন্য যেতে হবে? মা অফি অ্যাক্সিডেন্ট করেছে। কি বলছিস কি এসব? আর তোকে কে বা বললো এসব কথা? জানি না মা, শুধু একজন ফোন দিয়ে বলল যে তার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, আর আমার কল লিস্ট সবার আগে ছিল বলে আমার নাম্বারে ফোন দিয়েছে। তারপর আয়েশা ও তোর বাবা মা সবাই আর দেরি না করে হসপিটালের দিকে রওনা হয়। আপনারাই তাহলে ওনার পরিবারের লোক? হ্যাঁ বলুন, কি হয়েছে ওনার? উনি একদম ঠিক আছেন তো? আপাতত কিচ্ছু বলতে পারছি না, তবে জ্ঞান ফিরলে অবশ্যই কিছু জানাতে পারবো। পরের দিন ভোরের দিকে আমার জ্ঞান ফিরে। আমি তাকিয়ে দেখি আয়েশা আমার পাশে শুয়ে আছে। গালের উপর দিয়ে বয়ে যাওয়া চোখের পানি শুকিয়ে গেছে। দেখে মনে হচ্ছে হয়তো কান্নাকাটি করেছে। পাগলিটাও ঘুমাচ্ছে আর আমি একদৃষ্টিতে তাকিয়ে আছি। হঠাৎ করে মাথাটা কেমন জানি যন্ত্রণা করে ওঠে, আর আমি শব্দ করতে আয়েশা ঘুম থেকে উঠে পড়ে। ঘুম থেকে উঠে দেখে আমি মাথাটা ধরে আছি। সে বুঝতে পারে হয়তো আমার কোনো সমস্যা হচ্ছে, তাই জলদি ডক্টরকে নিয়ে আসে। তারপর ডাক্তার চেক আপ করে বলে, মাথাতে আঘাত পাওয়ার জন্যই যন্ত্রণা হচ্ছে, কিন্তু দ্রুত তে ঠিক হয়ে যাবে। আমাকে হসপিটাল থেকে বাড়িতে নেওয়া হয়। আয়েশা সবসময় আমার পাশেই আছে, সবসময় সে আমার সেবা যত্ন করেছে। আস্তে আস্তে বেশ কয়েকদিন লেগে যায়, আমি সুস্থ হয়ে উঠি, আবার অফিসে যাওয়া শুরু করি। এদিকে আমি ভাবতে লাগলাম, না এবার আর দেরি করব না, আয়েশাকে আমার মনের কথাটা বলেই দেব। এদিকে রিমা আয়েশাকে ডেকে ছাদে নিয়ে আসে। রিমা, তুমি কেন আমাকে ছাদে নিয়ে আসলে বলো তো? নিচে তো অনেক কাজ পড়ে আছে। ওসব কাজ টাজ পরে হবে, তুমি আমাকে কিছু প্রশ্নের উত্তর দিবে। কোন প্রশ্নের উত্তর? তাহলে শোনো, আর সব কিছু সঠিক উত্তর দিবে। তুমি কি অভিকে ভালোবাসো? রিমার প্রশ্নে আয়েশা খানিকটা অবাক হয়ে যায়। রিমা হঠাৎ এই প্রশ্ন কেন করছে? রিমা, কি বলছো কি তুমি এসব? হ্যাঁ, আমি ঠিক বলেছি। যেদিন আমি অভিকে প্রপোজ করেছিলাম, তখন আমি দেখেছিলাম তুমি সিঁড়ি থেকে নিচে নেমে গেলে। হয়তো তুমি আমাদের দেখেছিলে। তারপর থেকে তো আর কি কারণে তা আমি ভালোভাবে বুঝতে পেরেছিলাম। আর আমার সব কিছু ক্লিয়ার হয় যখন তুমি অভিকে জড়িয়ে ধরেছিলে। কি বলছো তুমি এসব? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আর ওনাকে আমি কেন ভালোবাসতে যাব? উনি তো আপনাকে ভালোবাসে। সেদিন আমাদের মাঝে কি হয়েছিল সব কিছু কি তুমি শুনেছিলে? না, আমি তার আগে চলে এসেছিলাম। তাহলে তুমি কিভাবে বুঝলে অভি আমাকে ভালোবাসে? তোমাকে সব কিছু খুলে বলি। সেদিন আমি যখন অভিকে জড়িয়ে ধরেছিলাম, তখন তা দেখে তুমি চলে এসেছিলে। হয়তো তুমি ভেবেছিলে যে অভি আমাকে ভালোবাসে, কিন্তু তা ভুল ছিল। আমি অভিকে জড়িয়ে ধরলেও সে আমাকে তার কাছ থেকে দূরে সরিয়ে দেয়। সে বলেছিল সে নাকি আমাকে ভালোবাসতে পারবে না, কারণ সে তোমাকে ভালোবাসে। সেই প্রথম দিনের ঘটনাগুলো আমাকে বিস্তারিত সব কিছু বলে। যখন তুমি তোমার বাবা মিলে অভিকে বাঁচিয়েছিলে, তখন থেকে অভির নাকি তোমাকে ভালো লেগে যায়। তারপর আস্তে আস্তে ভালো লাগা কখন ভালোবাসায় পরিণত হয় সে নিজেও জানে না। সে আমাকে বলেছে সে শুধু তোমাকেই ভালোবাসে আর অন্য কাউকে নয়। আর তুমি এসব সত্যি না জেনে তার উপর অভিমান করে আছো। তুমি সত্যি বলছো রিমা? উনি আমাকে ভালোবাসে? হ্যাঁ, আমি সত্যি বলছি। আর জীবনটা আমার ভালোবাসার জন্য নিজে থেকে দূরে সরে যায়, তার প্রিয় মানুষটিকে আমি কিভাবে তার থেকে ছিনিয়ে নেব বলো তো? আমি পারবো না এই কাজটা করতে। যদি করতাম তাহলে হয়তো আমার এই বোনটির চোখে সারা জীবনের জন্য অপরাধী হয়ে থাকতে হতো আমায়। তারপর আয়েশা রিমাকে জড়িয়ে ধরে বলে, এত ভাবো আমায় নিয়ে? তুমি যদি আমাকে নিয়ে এত ভাবতে পারো, তাহলে আমি কেন পারবো না? আর খুব শীঘ্রই তোমার মনের কথাটা ওকে বলে দাও। তুমি যদি আমাকে নিয়ে এত ভাবতে পারো, তাহলে আমি কেন পারবো না? আর খুব শীঘ্রই তোমার মনের কথাটা ওকে বলে দাও। হ্যাঁ, ঠিকই বলেছো তুমি রিমা। যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার মনের কথাটা অভিকে জানিয়ে দিব। এদিকে আমি অফিস থেকে বাসায় যাওয়ার সময় কিছু ফুল নিয়ে গেলাম। মনে করলাম আয়েশাকে আমার মনের কথাটা বলে সারপ্রাইজ দিব, কিন্তু কে জানি বাসায় গিয়ে আমি সারপ্রাইজ হয়ে যাব। অফিস থেকে বাড়ি ফেরার পর আয়েশা আমাকে নিয়ে ছাদে গেল আর বলল সে নাকি একটা কথা বলবে। আমি তাকে বললাম আমি আমার মনের কথাটা তাকে বলতে চাই। ছাদে গিয়ে দেখি ছাদটা সুন্দর করে সাজিয়েছে। আমি বললাম, বলো তুমি কি বলতে চাও, তারপর না হয় আমি বলবো। না, তুমি আগে বলো, তারপর আমি বলছি। তারপর আমি আমার আনা ফুলগুলো তার সামনে ধরে বললাম, তুমি বিষয়টা কিভাবে নেবে আমি জানি না, তবে আমাকে এই কথাটা বলতেই হচ্ছে। যেদিন প্রথম তুমিও তোমার বাবা মিলে আমাকে বাঁচিয়েছিলে, তারপর থেকে তোমাকে বেশ ভালো লেগে যায়। তারপর তুমি যখন আমাকে যত্ন করে আবার সারিয়ে তুললে, তারপরেও বুঝতে পারিনি এই ভালো লাগাটা কখন ভালোবাসায় পরিণত হয়ে গিয়েছে। তোমার কথা বলা, তোমার চাল চলন সব কিছু আমাকে মুগ্ধ করেছে।
আমি বুঝতে পারছি আয়শা, তোমাকে ছাড়া যেন আমার প্রতিটা মুহূর্ত অন্ধকার। আমি তোমাকে অনেক ভালোবাসি আর কখনো হারাতে চাই না। আমাকে দেবে কি তোমার ভালোবাসার অধিকার? কথা দিলাম কখনো ছেড়ে যাব না। আমার প্রতি কোনো অভিযোগ আসতে দেব না তোমায়। হবে কি তুমি আমার দুষ্টু মিষ্টি বউ? আয়েশার দিকে তাকিয়ে দেখি তার চোখে পানি। এটা কোনো অশ্রু নয়, এটা হলো আনন্দের অশ্রু। আয়েশা তো এটাই চেয়েছিল, কিন্তু কে জানতো তার মনের কথাটা অভি তাকে বলে দেবে। আয়েশা চোখের পানি মুছে একটা মিষ্টি হাসি দেয় আর বলে, হ্যাঁ, থাকবো থাকবো আমি তোমার সাথে সারা জীবন। অনেক ভালোবাসবো তোমায়। হ্যাঁ, আমি হব তোমার দুষ্টু মিষ্টি বউ। শুধু তুমি আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখবে। দেখবে সারা জীবন আমি তোমাকে আমার ভালোবাসা দিয়ে আগলে রাখবো। আয়েশা কথাগুলো বলতে আমরা দুজনে তাকিয়ে দেখি পাশ থেকে রিমা ও লামিয়া হাতে তালি দিচ্ছে। আমরা ভাবছি ওরা এখানে কি করছে। রিমাকে উদ্দেশ্য করে আয়েশা বলে, কি রে তুই তুই এখানে কি করছিস? দেখতে এলাম অভি ভাইয়া আমার মিষ্টি আপুটাকে কিভাবে প্রপোজ করে। শিখে নিতে হবে না? আমার বরটা যদি এভাবে প্রপোজ করতে না পারে, তো আমি এভাবে আমার বরকে প্রপোজ করব। তাই শিখে রাখাটা খুবই জরুরি। তবে রে দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। না আপু, না আপু, লাগছে তো, ছাড়ো প্লিজ। লাগুক, আরো বেশি করে লাগুক। ছোট পিচ্ছি হয়ে বড়দের মাঝে নাক গলানো। আচ্ছা আপু, সরি সরি সরি, এবারের মতো ছেড়ে দাও। তারপর রিমাকে ছেড়ে দিয়ে আয়েশা ও আমি তার বাবা মার কাছে গেলাম। তাদের আমরা জানালাম যে আমরা একে অপরকে খুব ভালোবাসি আর বিয়ে করতে চাই। তারা আর আপত্তি করলো না। তবে আমি বললাম, এখন আমি বিয়ে করতে চাই না, আগে নিজেকে ভালোভাবে তৈরি করি তারপরে। কেননা আমার এখনো কোনো ঠিকানা নেই, অন্যের বাসায় ভাড়া থাকি। আয়েশাকে বিয়ে করে কোথায় তুলবো তাকে? তবে আয়েশা আমার সিদ্ধান্ত মেনে নিতে পারছে না। সে কিছুতেই অপেক্ষা করতে পারবে না। সে আমাকে খুব শীঘ্রই বিয়ে করতে চায়। তার মনের মধ্যে একটা অজানা ভয় সৃষ্টি হচ্ছে। আমার কথাই যদি এখন বিয়ে না করে আস্তে আস্তে তার থেকে অবিকে যদি কেউ কেড়ে নেয়। অনেক কষ্টে আয়েশাকে বোঝালাম। শুরু হলো আমার স্বপ্ন গড়ার পালা। আস্তে আস্তে কেটে গেল 2টা বছর। নিজেকে সমাজের বুকে খুবই সামান্য হলেও প্রতিষ্ঠা করতে পেরেছি। নিজে কিছু একটা অর্জন করতে পেরেছি। তাই আয়েশা সিদ্ধান্ত নিয়েছে যে সে এবার আমাকে বিয়ে করতে চায়। তবে এবার আর না করলাম না, ঠিক আছে। আর মাত্র কয়েকটা দিন পর আমার আর আয়েশার বিয়ে। সন্ধ্যার দিকে ছাদে বসে 1 কাপ কফি নিয়ে ব্যস্ত শহরটা দেখছি আর ভাবছি, অনেক কয়েকটা বছর কেটে গেল, বাবা মার সাথে তো যোগাযোগ হয় না। আচ্ছা, তারা কি আমার কথা মনে রেখেছে, নাকি আমাকে মন থেকে মুছে দিয়েছে? কিন্তু সেটা করতে যাবে কেন? তারা তো আমার মা বাবা। কিন্তু পরক্ষণে মনে হলো আমাকে যেভাবে ফাঁসানো হয়েছে, হয়তো তাদের এমন দুশ্চরিত্র ছেলেকে মনে না রাখারই কথা। অবশেষে আমার আর আয়েশার বিয়েটা হয়ে যায়, খুব ছোটোখাটোভাবে, সামান্য কয়েকজন অফিসের কলিগ ও কিছু প্রিয় মানুষদের নিয়ে। বিয়ের পর আয়েশার ভালোবাসা, সকল দুঃখ কষ্ট যেন আস্তে আস্তে সব কিছু হারিয়ে যায়। আয়েশার ভালোবাসা আর আদরমাখা কথাগুলো, সেই বাচ্চামি স্বভাব, সব কিছুই অপরিবর্তিত। সে আগের মতোই আছে আয়েশা। আর আমিও চাই সারা জীবন সে এমনি থাকুক। অফিস থেকে ফেরার সময় ভাবলাম আয়েশার জন্য অনেক দিন কিছু নিয়ে যায়নি, তাই আজকে তার জন্য কিছু নিয়ে যাই। তাই শপিং মলে ঢুকলাম। ঠিক সেই সময় কোথা থেকে একটা বাচ্চা এসে সিঁড়ি থেকে পা পিছলে পড়ে যেতে থাকে। ঠিক সেই সময় আমি সেই ছেলেটির হাত ধরে ফেলি। কোনো মতে সে বেঁচে যায়। ঠিক সেই সময় একজন ভদ্রলোক এসে তাকে জড়িয়ে ধরে আর তাকে অজস্র আদর দিতে থাকে আর বলতে থাকে, তোমার কিছু হয়নি তো? আমি বুঝতে পারলাম নিশ্চয়ই ইনি এই বাচ্চাটির বাবা। তখন তিনি আমাকে বললেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে, কি বলে যে দিব তা আমার জানা নেই। অনেক উপকার করলেন আমার। না না, ঠিক আছে, এতে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই। সাহায্য করতে পেরে আমি খুব খুশি। তবে তাকে এভাবে একলা ছেড়ে দেবেন না। বুঝতেই তো পারছেন, বাচ্চা মানুষ কখন কি থেকে কি হয়ে যায়। জি অবশ্যই। তারপর ভদ্রলোকটির সাথে বেশ কিছুক্ষণ কথা হলো। বুঝতে পারলাম উনি বেশ মিশুক, সবার সাথে সহজে মিশে যেতে পারে। নাম তামিম চৌধুরী। যাই হোক, সেদিন আয়েশার জন্য একটা নীল শাড়ি কিনে রওনা হলাম। তারপর বেশ কিছুক্ষণ পর আবার সেই ভদ্রলোকটি অর্থাৎ তামিমের সাথে দেখা। দেখলাম দাঁড়িয়ে আছে, হয়তো গাড়ি পাননি, তাই ওনাকে তার বাড়িতে ড্রপ করে দিলাম। অনেক ধন্যবাদ আপনাকে। যদি কিছু মনে না করেন তাহলে প্লিজ আমার সাথে আমার বাড়িতে আসুন, অন্তত 1 কাপ কফি খেয়ে যাবেন। না ভাই, এখন আমি আর যেতে পারবো না, অন্য একদিন না হয় যাব। প্রথমবার আপনি আমার বাড়ির গেটে এলেন, আর আমি কিভাবে আপনাকে খালি মুখে ফিরাই? প্লিজ আসেন। তারপর তামিম ভাইয়ের কথায় না করতে পারলাম না, তার সাথে তার বাড়িতে গেলাম। বাড়িটা ছোট হলেও বেশ সুন্দর। তার বাবা মা, স্ত্রী ও ছেলেকে নিয়ে তার ছোট্ট পরিবার। তার বাবা মার সাথে কথা হলো, তারাও বেশ ভালো মনের মানুষ। এই দেখেছেন, এতক্ষণ হয়ে গেল
আপনাকে কিছু দেওয়া হয়নি, দুঃখিত। দাঁড়ান, আমি তানিয়াকে বলছি কিছু নিয়ে আসতে। তানিয়া নামটি শুনে কেমন জানি সেই দুশ্চরিত্রা মেয়েটার কথা আবার মনে পড়ে গেল, কিন্তু পরক্ষণেই যে সেই মেয়েটিকে দেখব সেটা আমি কখনোই আশা করিনি। আর তানিয়াও যে আমাকে এভাবে দেখবে তা সেও আশা করেনি। তার মুখের হাসিটা কেমন জানি মলিন হয়ে গেল। সে ভাবছে তামিমের সাথে অভির কিভাবে পরিচয়, তারা কি একে অপরকে আগে থেকে চেনে। তারপর তানিয়া তামিমের কথায় ভাবনার জগৎ থেকে ফিরে আসে। আমারও এখানে থাকতে ইচ্ছে করছে না, তাই আমি তামিমকে বললাম যে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আমার এখনই চলে যেতে হবে। তাই বলে বুঝিয়ে সুঝিয়ে চলে এলাম। এদিকে তানিয়া ভাবছে, হয়তো আমার জন্যই অভি এভাবে না খেয়ে চলে গেল। সে আমাকে এখনো ক্ষমাই করতে পারেনি। আমি সে বাড়ি থেকে বের হয়ে আমার বাড়ির দিকে রওনা হলাম। তানিয়া এ বাড়িতে কি করছে? তাহলে কি তামিম ভাইয়ের স্ত্রী তানিয়া? আমি চাইনি তার সামনে যেতে। আমি কখনো চাইনি সে দুশ্চরিত্র মেয়েকে দেখতে, যে নিজের সম্মানের কথা না ভেবে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। বাড়ি ফেরার পর আয়েশা আমাকে বলল, কি হলো তোমার? আজকে তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন গো? সবকিছু তোমাকে বলছি, আগে আমার জন্য একটু পানি নিয়ে আসো। তারপর আয়েশা পানি নিয়ে এলে তা আমি এক নিঃশ্বাসে খেয়ে নিলাম। তারপর আমি আয়েশাকে বললাম, জানো আমি না আজকে তানিয়াকে দেখেছি। কি বলছো কি তুমি? কোথায় দেখেছো তাকে? তোমাকে বলেছিলাম না শপিং মলে একটি ভদ্রলোকের সাথে আমার পরিচয় হয়। তো আসার সময় তিনি কোনো গাড়ি পাচ্ছিল না, তাই ওনাকে ওনার বাড়িতে ড্রপ করতে যাই। তার অনেক অনুরোধে তার বাড়িতে প্রবেশ করি, কিন্তু বাড়িতে প্রবেশ করে দেখি সেই ভদ্রলোকটি অর্থাৎ তামিম ভাইয়ের স্ত্রী হলো তানিয়া। সে নিশ্চয়ই তোমাকে চিনতে পেরেছিল। তার সাথে কোনো কথা হয়েছিল তোমার? না, তার সাথে কোনো কথা হয়নি। এদিকে তানিয়া ভাবতে থাকে, আমার জন্যই অভি এভাবে চলে গেল। তার চোখে আমি আমার প্রতি ঘৃণা দেখেছি। সে হয়তো এখন আমাকে ক্ষমাই করতে পারেনি, কিন্তু সেদিন যদিও এই কাজটা না করতাম তাহলে যে আমার আর আমার পরিবারের অনেক বড় ক্ষতি হয়ে যেত। আমাকে ক্ষমা করে দিস। আম্মু, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তোমার কি মন খারাপ? তানিয়া তাকিয়ে দেখে তার ছোট্ট ছেলে রামিম তার পাশে মন খারাপ করে তার দিকে তাকিয়ে আছে। সে মুখটা অন্যদিকে ঘুরে চোখের পানিগুলো মুছে তার ছেলেকে বলে, না আব্বু, আমার কিচ্ছু হয়নি। এই যে দেখো আমি হাসছি। তামিম বলে, আচ্ছা তানিয়া, তুমি কি অভি ভাইয়াকে আগে থেকে চিনো? তানিয়া তামিমকে কি উত্তর দেবে তা ভেবে পাচ্ছিল না। কি করে বলবে? অভি ওরই মামাতো ভাই। আজ তার কারণেই অভি তার বাড়ি থেকে বিতাড়িত। আজ তার জন্যই অভি এত অত্যাচার সহ্য করেছে। আর দেরি নয়, যা হয়ে যায় যাক। এবার সবার সামনে সত্যি কথাটা বলবে, আর কাউকে ভয় পাবে না। যার জন্য সে অভিকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসেছিল সে তো আর বেঁচে নেই, তাহলে কাকে ভয় পাবে তানিয়া? হ্যাঁ, আমি অভিকে চিনি। আচ্ছা, তুমি আমাকে অভির ঠিকানাটা দিতে পারবে? হ্যাঁ, তা অবশ্যই পারবো, কিন্তু কেন? আমি অনেক বড় পাপ করেছি, তার প্রায়শ্চিত্ত করতে চাই। আমাকে নিয়ে চলো অভির বাড়িতে। তারপর তানিয়া আর তামিম মিলে অভির বাড়িতে রওনা দেয়। তানিয়া বাড়ির কলিং বেল বাজাতেই আয়েশা দরজা খুলে দেয়। তখন আয়েশা বলে, কি আপনারা কি চান? যেহেতু আয়েশা ও তামিম তানিয়া কাউকে চিনে না। অভি আছে, আমি অভির সাথে দেখা করতে চাই, তার কাছে ক্ষমা চাইতে চাই। এবার আয়েশা চিনতে পারে হয়তো এটাই তানিয়া। ও, আপনি তাহলে সেই তানিয়া যে আমার স্বামীকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন? স্বামী মানে? অভিকে নিজের স্বামী বলে দাবি করছেন কেন? হ্যাঁ করছি, কারণ সে আমার স্বামী, তার সাথে আমার বিয়ে হয়েছে। আর আপনারা এখান থেকে চলে যান প্লিজ, নয়তো আপনাদের মুখ দেখলে সে কষ্ট পাবে, আর আমি চাই না আমার স্বামী কষ্ট পাক। প্লিজ, আপনার সামনে হাত জোর করে বলছি, একটি বারের জন্য অন্তত তার সাথে দেখা করতে দিন। আমি আমার কাজের জন্য ভীষণ অনুতপ্ত। সে যদি আমাকে ক্ষমা না করে তাহলে হয়তো আল্লাহ আমাকে কোনোদিন ক্ষমা করবেন না। প্লিজ আমাকে একবার তার কাছে দেখা করতে দিন, তার কাছে ক্ষমা চাওয়ার একটা সুযোগ দিন প্লিজ। তখন আমি আয়েশাকে খুঁজতে খুঁজতে নিচে এসে দেখি আয়েশা কারোর সাথে যেন কথা বলছে। আয়েশা, কি হয়েছে? কারা এসেছে? কার সাথে কথা বলছো তুমি? তারপর তানি আমাকে দেখতে পেয়ে দৌড়ে এসে আমার পা জড়িয়ে ধরে আর কাঁদতে কাঁদতে বলে, অভি, আমাকে ক্ষমা করে দে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। জানি আমি ক্ষমার যোগ্য না, তবুও প্লিজ আমাকে ক্ষমা করে দে। তুই কোন সাহসে এই বাড়িতে এসেছিস?
আর ক্ষমা তোকে কোনোদিন আমি করতে পারবো না। আমার জীবনে সব কিছু তুই কেড়ে নিয়েছিস। তোর জন্য আমার বাবা মা আমাকে নিজের ছেলে বলে দাবি করে না, অথচ তাদের কাছে কতটাই প্রিয় ছিলাম আমি। শুধুমাত্র তোর জন্য, তোর কোনো জোরের জন্য আজ আমার সবাই থেকেও নেই। তোকে আমি কখনো ক্ষমা করতে পারবো না। চলে যা এখান থেকে। এমন করে বলিস না, এইটা ছাড়া আমার আর কিচ্ছু করার ছিল না। সাব্বির আমায় তোকে ফাঁসানোর জন্য বলেছিল। তানিয়ার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। এখানে আবার সাব্বির এলো কোথা থেকে? হ্যাঁ, মানলাম সাব্বিরের সাথে আমার কলেজে বহুদিনের শত্রুতা ছিল, কিন্তু তাই বলে সাব্বির এত বড় কাজ করবে? কি বলছিস তুই এসব? সাব্বির সাব্বির কোথা থেকে এলো এসবের মাঝে? তাহলে শোন, সাব্বিরের সাথে আমার বহুদিনের সম্পর্ক ছিল। তখন তোকে আমি কখনো সহ্য করতে পারতাম না, আর সাব্বির তো ছিল তোর চিরশত্রু। এক সময় সে আমাকে নানানভাবে থ্রেট দিতে থাকে। আমি যদি তার কথা মতো কাজ না করে দিই, তাহলে সে আমার বড় কোনো ক্ষতি করে দেবে। শুধু আমারই নয়, আমার পরিবারও সবার ক্ষতি করবে। কিন্তু আমার কিচ্ছু করার ছিল না। তার অনেক বড় একটা গ্যাং ছিল। আমি জানতাম সে যা বলে তাই করে। ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম যদি সে আমার পরিবারের ক্ষতি করে ফেলে। তাই ডক্টরের সাথে মিলে মিথ্যে রিপোর্ট বানিয়ে তোকে ফাঁসানোর কাজে চেষ্টা করি। সাথে মাও ছিল, কেননা তাদের সম্পত্তির ওপর ভীষণ লোভ ছিল। সে চেয়েছিল এই মিথ্যা অপবাদের সাথে সাথে তোর আর আমার বিয়েটা দিয়ে দিতে, কিন্তু সেটা হয়নি। তুই চলে এসেছিলি। কিন্তু বিশ্বাস কর, এই অপবাদের পর আমি একটু শান্তিতে ছিলাম না। সাব্বির আরো নানাভাবে আমাকে ব্ল্যাকমেইল করে থাকে। কিন্তু হঠাৎ একদিন জানতে পারি সে নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। সেদিন আমি কতটা খুশি হয়েছিলাম তা বলে বোঝাতে পারবো না। অবশেষে সিদ্ধান্ত নিয়েছিলাম তোকে যে করে হোক খুঁজে বের করব, আর তোর কাছে ক্ষমা চাইবো। মামা মামি সবাইকে বলে দিয়েছিলাম যে আমি তোকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসিয়েছি। তারপর থেকেই মামা মামি, পরিবারের সবাই ভীষণ অনুতপ্ত তোর সাথে এমন অন্যায় করার জন্য। সত্যি বিশ্বাস কর, তোকে ছাড়া বাড়ির সবাই কেউই ভালো নেই রে। সবাই কেমন জানি মনমরা হয়ে গেছে। তারপর হঠাৎ আমার সাথে তামিমের বিয়ে হয়ে যায়, আর এখানেই চলে আসি। এদিকে তানিয়ার কথাগুলো শুনে তামিমের রাগে মাথা ফেটে যাচ্ছে। কি করে একটা মেয়ে পারে নিজের মান সম্মান ধুলায় মিশে একটা ছেলেকে এত বড় একটা মিথ্যা অপবাদ দিতে? তামিমের এই রাগান্বিত চেহারা দেখে তানিয়া তামিমের কাছে যায় আর গিয়ে বলে, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করেছি, আর তোমার থেকে এই সত্যিটাও লুকিয়েছি। সত্যি কারো কাছে আমার ক্ষমা চাওয়ার মতো মুখ নেই। তবুও পারলে একবার ক্ষমা করে দিও। তামিম তানিয়ার হাত দুটো এক ঝটকায় সরিয়ে দিয়ে রামিমকে নিয়ে হনহন করে বেরিয়ে যায়। তামিম কথাগুলো শুনে ভীষণ রেগে যায়। কি করে পারলো একটা মেয়ে এভাবে একটা ছেলের জীবন নষ্ট করতে? তানিয়া সেখানে ধপ করে বসে পড়ে আর অঝরে কাঁদতে থাকে। হয়তো তার সাথে এটাই হওয়ার ছিল। বেশ কিছুদিন হয়ে যায়, তামিম ও তানিয়ার সম্পর্কটা আবারও ঠিক হয়ে যায়। এদিকে আমি আমার ল্যাপটপটা নিয়ে বসে আছি। ঠিক সেই সময় আয়েশা আমার পাশে এসে বলল, এই বলছি শোনো না, অনেক দিন ধরে আমাকে কোথাও নিয়ে যাওনি। আমাকে কোথাও নিয়ে যাও না। আচ্ছা নিয়ে যাব, সময় পাই তারপর। কোনো সময় বুঝি না, আমাকে নিয়ে যেতেই হবে। আমি একটা জায়গা দেখেছি, ভীষণ সুন্দর জায়গা। ওখানে আমাকে নিয়ে যেতে হবে, বলে দিলাম। আর আমাদের সাথে তামিম ভাইয়াও তানিয়াও যাবে। আচ্ছা ঠিক আছে। আয়েশা মনে মনে খুব খুশি, কেননা তার প্ল্যান সাকসেস হতে চলেছে। এদিকে আমি কিছুই জানি না আয়েশা কি প্ল্যান করে রেখেছে। নির্ধারিত দিনে আমরা সবাই রেডি হলাম, সাথে তামিম ভাইয়া ও তানিয়াও ছিল। চলে গেলাম সেই জায়গায়। জায়গাটা বেশ সুন্দর, যে কারো মন ভালো হয়ে যাবে এখানে আসলে। তারপর পেছন থেকে কে জানি আমার চোখ দুটো তার হাত দিয়ে ঢেকে ফেলে। আমি বুঝতে পেরেছি এটা নিশ্চয়ই আয়েশার কাজ। আরে কি করছো কি তুমি? কোনো কথা নাই, চুপচাপ আমার সাথে চলো। যেখানে নিয়ে যাচ্ছে সেখানেই যাবে। তারপর কিছুক্ষণ হাঁটতে হাঁটতে আয়েশা আমাকে এক জায়গায় নিয়ে এলো। তারপর আমার চোখ খুলে দিল। আরে কোথায় নিয়ে? কথাটা পুরোপুরি শেষ করার আগে সামনে তাকিয়ে দেখি বাবা মা ভাইয়া ভাবি সবাই এসেছে। কিন্তু তারা এখানে কি করছে? এখানে আমরা ছাড়া তো আর কেউই ছিল না। তখন আয়েশা বলল, সারপ্রাইজ। আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আর ওনারা বা এখানে কি করছেন? আমি তাদের এখানে নিয়ে এসেছি।
তুমি তাদের নিয়ে এসেছো মানে? তাহলে এইসব কিছু তোমারই প্ল্যান ছিল? হ্যাঁ, আমাকে ক্ষমা করে দাও। তোমাকে না জানিয়ে তাদের এখানে ডেকেছি, আর তোমাকেও নিয়ে এসেছি। কিন্তু কি করতাম বলো? তোমার কষ্ট তো আর আমি দেখতে পারতাম না, বলো। তখন মা আমার কাছে এসে বলে, আমাকে ক্ষমা করে দে বাবা, তোর সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি আমরা। তোর কথা না শুনে তোকে যা নয় তাই বলে অপমান করেছি। আজ বুঝতে পারছি কতটা ভুল করেছি আমরা। আমাদের ক্ষমা করে দে। সামনের দিকে তাকিয়ে দেখি বাবা ও ভাইয়া দুজনে মাথা নিচু করে আছে, হয়তো তারা অনুতপ্ত হয়ে ভুগছে। আমি তাকে ছেড়ে দিয়ে কিছু দূরে এসে দাঁড়ালাম। আপনারা ভুল করছেন, আপনারাই তো বলেছিলেন অভিনামের কোনো ছেলে আপনাদের নেই, আপনাদের তো একটাই ছেলে। আপনারা কি বলেছিলেন আমার মতো পাপিকে পেটের মধ্যে মেরে ফেলা উচিত ছিল? যদি মেরে ফেলতেন তাহলে সেদিনকার ঘটনাটা আপনাদের আর দেখতে হতো না কখনোই। দ্বিতীয়বারের মতো মেরে ফেলতে চেয়েছিলেন আমায়, কিন্তু ধন্যবাদ সেদিন কোনো মতে বাঁচিয়ে রেখেছিলেন বলে। যদি সেদিন আপনারা আমাকে বাঁচিয়ে না রাখতেন তাহলে তো আজকের দিনটা দেখতে হতো না। কত কষ্ট নিয়ে, কত যন্ত্রণা নিয়ে সেখান থেকে আমি চলে এসেছিলাম, সেটা আপনারা কি করে বুঝবেন? আপনারা তো ভেবেছিলেন বাড়ির আপদ দূর হলো, আর আপনি, ভাইয়াকে উদ্দেশ্য করে বললাম, আবার এসেছেন আমাকে মেরে ফেলার জন্য, তাই না? আমি তো অনেক বড় পাপ করেছিলাম, খারাপ কাজ করেছিলাম, আপনাদের মান সম্মান ধুলায় মিশিয়ে দিয়েছিলাম। নিন, আমি আপনাদের সামনে সশরীরে দাঁড়িয়ে আছি, আপনারা আমাকে যা খুশি তাই করুন, আজকে আমি আপনাদের কোনো বাধা দেব না। আমাকে ক্ষমা করে দে ভাই, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। সরি, ভাই কাকে বলেন? দেখুন, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, আপনার তো কোনো ভাই নেই, তাই না? তাহলে ভাই আসলো কোথা থেকে? এত অভিমান আমাদের উপর? দুঃখিত, আপনাদের উপর আমার কোনো অভিমান নেই, কেননা নিজের আপনজনদের উপর অভিমান থাকে, কিন্তু আপনারা তো আমাকে নিজের আপন বলে মনেই করেন না, তাহলে আপনাদের প্রতি আমার অভিমান কিভাবে জন্মাবে? আর ভাবি, আপনি কি বলেছিলেন এমন ভাই যদি আপনার থাকতো তাহলে আপনি গলা টিপে মেরে ফেলতেন, তাই না? ভাবি কিছু বলতে চাইছিল। চুপ, আর একটা কথা বলবেন না, আজ আমি বলবো আর আপনারা শুধু শুনবেন। যদি সেদিন আমার কথাগুলো অন্তত একটু শোনার চেষ্টা করতেন কিংবা বোঝার চেষ্টা করতেন তাহলে হয়তো ভুল বুঝতেন না। আর আয়েশা, তোমাকে আর কি বলবো, তুমি আমাকে এখানে না আনলেও পারতে। যাই হোক, আমি তোমার জন্য অপেক্ষা করছি, তুমি শীঘ্রই চলে এসো। তারপর আমি সেখান থেকে চলে এলাম, গাড়িতে বসে অপেক্ষা করতে লাগলাম আয়েশার জন্য। মা আয়েশাকে নিজের বুকে জড়িয়ে ধরে বললেন, মা, আজকে আমাদের জন্য হয়তো তোমাকে অভি ভুল বুঝবে। মা, আপনি চিন্তা করবেন না এসব নিয়ে। আমার উপর রাগ শুধুমাত্র সীমিত সময়ের জন্য, আর আমি জানি ওর রাগ কিভাবে ভাঙাতে হয়। আর আপনারা একদম চিন্তা করবেন না, সে আপনাদের উপর অভিমান করে আছে, আর মুখের কথা আর মনের কথা সম্পূর্ণ আলাদা। সে আপনাদের ভীষণ ভালোবাসে। জানেন, যখনই আমি তাকে কান্না করতে দেখি তখনই বলে আপনাদের কথা নাকি খুব মনে পড়েছে। আমি বুঝতে পেরেছি যে ছেলেটি তার পরিবারকে কতটা ভালোবাসে। সে কি করে পারবে তার পরিবারের মানুষগুলোকে ঘৃণা করতে? আমি খুব শীঘ্রই তার অভিমান ভাঙিয়ে আপনাদের মাঝে ফিরিয়ে আনবো। শুধু দোয়া করবেন আমার জন্য। আমি দোয়া করি তুমি যেন সফল হও। তারপর আয়েশা চলে এসে আমার পাশে বসে তারা আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আমার চোখ দুটো মুছে গাড়ি চালানোর দিকে মন দিলাম। নিজের পরিবারের থেকে পরিবারের লোকজনদের ভালোবাসা দেখে কখনোই কেউ দূরে থাকতে পারেনি, হয়তো অভিও পারবে না। গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ জানাবেন, ভুল হলে ক্ষমা করে দেবেন। বাই বাই।